ওকে, সো আজকে তাহলে আমরা শুরু করছি আমাদের সুপারভাইজড লার্নিং এর ডে নাম্বার 2। তো সুপারভাইজড লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মেশিন লার্নিং পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কেননা 99% মেশিন লার্নিং এর কাজ এখন কিন্তু সুপারভাইজড লার্নিং এই হয়। আনসুপারভাইজড লার্নিং যেটা, সেটাও খুব ইম্পর্টেন্ট, একদমই কম ইম্পর্টেন্ট তা নয়, বাট তার অ্যাপ্লিকেশনটা অনেক কম। সুপারভাইজড লার্নিং বলতে আমরা কি বুঝি সেটা আমি আগের দিন কিছুটা হলেও বলেছিলাম, আজকে আমি আবারও একটু বলছি যে হোয়াট ইজ সুপারভাইজড লার্নিং, সুপারভাইজড লার্নিং এর ইম্পর্টেন্সটা কোথায়। আমি একদম তোমাদের বেসিক এক্সাম্পল থেকে আসছি। যারা তোমরা ইনস্টাগ্রামে বিশাল পরিমাণ নিজেদের ফলোয়ার বানিয়ে বসে আছো তাদের জন্য বলি, বা যারা ফলোয়ার বানাবে ভাবছো তাদের জন্য বলি, বা ফেসবুকে বন্ধুদেরকে ট্যাগ করো যখন সেটার জন্য বলি। যখনই তুমি এই ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করো, সোশ্যাল মিডিয়া কি করে, যখনই তুমি একটা গ্রুপ ফটো আপলোড করছো, সেই গ্রুপ ফটোতে কোন জনের নাম কি সেটা কিন্তু ট্যাগ করে দেয়। কি করে? তো অটো ট্যাগিং বলা হয় এটাকে। এই অটো ট্যাগিংটা কিন্তু এক্সাম্পল অফ মেশিন লার্নিং। তাহলে মেশিন লার্নিং তুমি প্রচুর দেখেছো, অ্যাকচুয়ালি নট আজকে নয় ব্যাপারটা। তুমি যদি খেয়াল করে দেখো, ফেসবুক, ইনস্টাগ্রাম, এরা যে সমস্ত কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়া চালায়, এরা কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট 4-5 বছর ধরে এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে আসছে। যারা ফেসবুক ইউজ করছো লাস্ট 4-5 বছর ধরে, তাদের ব্যাপারটা জানাটা খুব ন্যাচারাল। কি জানো তো নাকি, এইগুলো অটো ট্যাগিংটা লাস্ট 5-6 বছর ধরে তো আমি নিজেই দেখছি। ঠিক আছে, যদিও আমি খুব কম আপলোড করি, স্টোরি আপলোড করি, ফটোস আপলোড করি খুব কম, তাও কিন্তু আমি দেখেছি লাস্ট 5-6 বছর ধরে মানুষজন যারা ইউজ করে তাদের ইউজ করতে দেখেছি। ঠিক আছে, তো যাই হোক, তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা আমার কাছে খুব জরুরি বলে মনে হয়, তোমাদের কাছেও আশা করি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ জিমেল। জিমেল যখন তোমাদেরকে কোনো ধরো মেল তোমার কাছে আসলো, তুমি খেয়াল করে দেখবে জিমেলের কাছে আলাদা একটা ফোল্ডার আছে যাকে বলা হয় ইনবক্স, যাকে বলা হয় স্নুজ, সেন্ট, ড্রাফটস, এরকম ভাবে স্প্যাম বলে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, তো স্প্যাম ফোল্ডারের মধ্যে কি থাকে, জিমেল যে মেসেজটাকে, যে মেলটাকে ইনকারেক্ট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর স্প্যাম বলে মনে করছে, মানে ভাইরাস কন্টেন্ট করতে পারে বা এমন কিছু স্টোরি কন্টেন্ট করতে পারে যেটা তোমার জন্য বা তোমার মতো এজের কারোর জন্য নট ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ফর এক্সাম্পল, ধরো তোমাকে কোনো একটা অ্যাডাল্ট কন্টেন্ট পাঠিয়ে দিল, সো ইন দ্যাট কেস তোমার এজ অনুযায়ী তোমাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হিসেবে সেটাকে ডিটারমাইন করা হবে। সো বেসিক্যালি সেটাকে পাঠিয়ে দেবে কোথায় না, স্প্যাম ফোল্ডারে। বা ধরো কোনো একটা রিলিজিয়াস কন্টেন্ট পাঠিয়ে দিল, যে রিলিজিয়াস কন্টেন্টটা কোনো রিলিজিয়াস অ্যাজিটেশন ছড়াতে পারে। ঠিক আছে, মানে তুমি আজকাল দেখো যে সোসাইটিতে সামান্য রিলিজিয়াস সামান্য কনভারসেশনে মানুষ কত বেশি অ্যাজিটেটেড হয়ে যায়, কত বেশি কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়। সো এই ধরনের কন্টেন্ট যখন সোশ্যাল মিডিয়া থেকে আসে বা ধরো মেলে পাঠায় লোকজন, তখন জিমেল সেটাকে স্প্যামের মধ্যে ফেলে দেয়। বা ধরো ওই হয় যে 500 টাকা লটারি, 500 টাকার টিকিট কাটুন, 5 কোটি টাকার লটারি জিতুন, বা 500 তো আমি খুব বেশি বললাম, 5 টাকার টিকিট কাটুন, 5 কোটি টাকার লটারি জিতুন। এই ধরনের যে মেসেজগুলো থাকে সেগুলোকেও কিন্তু অ্যাকচুয়ালি জিমেল স্প্যাম ফোল্ডারে ফেলায়। ঠিক আছে, বা ধরো বললো এই লিঙ্কে ক্লিক করুন, আপনি 5 কোটি টাকার লটারি জিততে পারেন, এটাকেও কিন্তু জিমেল স্প্যাম ফোল্ডারে ফেলে। বা ধরো বললো যে 500 টাকা দিন, আপনাকে আমি 5 লক্ষ টাকা দেবো, এটাও কিন্তু জিমেল স্প্যাম ফোল্ডারে ফেলে। তাহলে এই ধরনের যে মেসেজগুলো, জিমেল ক্লাসিফাইজ দিস অল অফ দিস মেসেজ অ্যাজ স্প্যাম মেসেজ। এবার আমার জন্য সুবিধাটা কি, ধরো আমি আমার মেল অ্যাকাউন্টটা খুললাম, তো আমার মেল অ্যাকাউন্টে দিনে মোটামুটি ধরো 100 থেকে 150টা মেল ঢোকে, তার মধ্যে মোর অর লেস 80% মেল আমার জন্য ইম্পর্টেন্ট। কি কি থাকে তার মধ্যে, আমার নিজের কাজের জিনিস থাকে, আমার যে সমস্ত ইন্স্যুরেন্স করা আছে সেগুলো তাদের কোম্পানি থেকে মেল আসে। ধরো কোনো পার্টিকুলার বাবা মায়ের যে অ্যাকাউন্ট, সেখান থেকে মেল আসছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেল আসছে। তো এই যে 3-4 রকমের ইম্পর্টেন্ট মেল আসে, এগুলোই আমার মানে ধরো 80% ভর্তি হয়ে থাকে। কিন্তু এই যে বাকি 20% মেল, এদের মধ্যে তো থাকতে পারে স্প্যাম মেল, আমাকে হার্মফুল কোনো কন্টেন্ট পাঠালো সেরকম মেল, বা হার্মফুল কোনো লিঙ্ক পাঠালো, বা হার্মফুল কোনো ভাইরাস পাঠালো সেখানকার মেল, এরকম তো থাকতে পারে। তো জিমেল যদি আমাকে অলরেডি আগে থেকে বলে দেয় যে দিস মেল মে বি স্প্যাম, সো ওটাকে ক্লিক করার সময় আমার মাথায় থাকবে যে সাবধানে ক্লিক করতে হবে, এখানে এমন কিছু থাকতে পারে যেটা আমার জন্য ক্ষতিকর, আমার জন্য হার্মফুল। সো আমি কিন্তু সেখানে কসাস হয়ে যাব। তো অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং কত ইম্পর্টেন্ট দেখো। জিমেল যদি আমাকে আগে থেকে না বলতো, ধরো আমার ব্যাংকের মেল এসছে, ঠিক আছে, যে আমার ব্যাংক অ্যাকাউন্টে এই জিনিসটা দরকার, ধরো ব্যাংকে একটা মেল পাঠিয়েছে যে এইটা আপডেট করতে হবে, আপডেট না করলে অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, হয়তো ট্রানজাকশন হবে না। মেবি ব্যাংক অনেক সময় পাঠায় না যে এই অ্যাকাউন্ট ডিটেইলসটা আপডেট করুন বা কেওয়াইসি আপডেট করুন, না হলে আপনার এটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো যেমন ধরো কদিন আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলেছিল যে প্যান কার্ডের সাথে তোমাকে আধার কার্ড লিংক করতে হবে, না হলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তো সিমিলার কাইন্ড অফ মেল ধরো কোনো একজন ফেক অ্যাকাউন্ট থেকে পাঠালো,
নামটাকে এরকম ইউজ করলো, ধরো এসবিআই আছে তো, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে এসবিআই যখন মেল পাঠায় দেখবে .sbi.co.in এরকম লেখা থাকে, ঠিক আছে? ওকে, তো ও কি করে দিল, চালাকিটা করলো এসবিআই না করে এসডিআই করে দিল। মানে কেউ যদি তাড়াহুড়ো করে সে SBI.co.in এটা ধর খেয়ালই করলো না, সে দেখলো SDI.co.in অলমোস্ট একই রকম দেখতে, এটাতে ক্লিক করলো, তার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেল। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর সাহায্যে অলরেডি আমাদেরকে বলে দেয় যে দিস মেল মে বি স্প্যাম মেল, সো আমি কিন্তু সাবধান হয়ে যাব। আমি কিন্তু দুবার চেক করব যে লিংকটা আমার ঠিকঠাক আছে তো নাকি লিংকটা ভুলভাল আছে। কথাটা বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে মেশিন লার্নিং এর একটা ওয়ান্ডারফুল অ্যাপ্লিকেশন, যেটা আমি কিন্তু জিমেল অ্যাকাউন্টে লাস্ট 10 থেকে 15 বছর ধরে দেখে আসছি, খুব সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে? তাহলে তোমাকে যে আমি এই প্রথম দুটো অ্যাপ্লিকেশন বলেছি, এই দুটো ব্রিলিয়ান্টলি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বিভিন্ন ভাবে কাজ করছে, এইগুলো নিয়ে প্রচুর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। যেমন অটো ট্যাগিং, তুমি আজকে নয়, এটা 5-6 বছর ধরে আমি দেখছি ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করছে। বন্ধুর সাথে একটা ফটো আপলোড করে দিলে অটোমেটিক তোমার বন্ধুকে ট্যাগ হয়ে যাচ্ছে। ধরো একটা গ্রুপ ফটো আপলোড করলে 10 জন বন্ধু আছে সেই গ্রুপে, তার মধ্যে তোমার মানে তোমার ফ্রেন্ড লিস্টে ধরো 9 জন আছে, ঠিক আছে, বা ধরো 8 জন আছে, তো সেই গ্রুপের মধ্যে বাকি দুজন যারা আছে তাদেরকে তো ট্যাগ হবে না, কিন্তু ওই যে 8 জন আছে তারা কিন্তু অটো ট্যাগ হয়ে যাচ্ছে। যদি তাদের ফটো অলরেডি তাদের অ্যাকাউন্টে দেওয়া থাকে আর যদি তারা তোমার ফ্রেন্ড লিস্টে থাকে, তাহলে অটো ট্যাগিং হয়ে যাচ্ছে, তোমাকে ট্যাগ করার দরকারও হচ্ছে না। ট্যাগ করতে গেলে আমরা যখন ছোট ছিলাম, মানে এটা ধরো ইয়ারটা 2010, 2011, 2012 এরকম ব্যাপার, তখন আমরা সবাই ফেসবুক খুলেছি, আমাদেরও বন্ধু বান্ধবরা, দেখো এগুলো কি হয় সাধারণত, বন্ধু ধরো অ্যাকাউন্ট খুললো, সে খুলেছে, বললো যে তুইও খোল, তুই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা, আমি তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে? তো এই ধরনেই তো মানুষজন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই ধরনের অ্যাকাউন্ট খোলে, তাই না? এমনি এমনি তো কেউ খোলে না, বন্ধু বান্ধবরা খুলেছে, একসাথে একটা গ্রুপের মধ্যে আছে, বন্ধু বললো চলো ওকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, দেখি অ্যাকসেপ্ট করে কিনা, চলো সবাই মিলে পাঠালাম, সবাই মিলে একটা করে অ্যাকাউন্ট করলাম, তো এইভাবেই তো হয় ব্যাপারটা। তো সেই যুগে কিন্তু আমাদের সময় যদি একটা গ্রুপ ফটো আপলোড করা হতো, তখন কিন্তু আলাদা আলাদা করে ট্যাগ করতে হতো। আচ্ছা এই ওই বন্ধুটাকে অনুপমকে ট্যাগ করো, ওই রাজস্বীকে ট্যাগ করো, তাহলে এই 5-6 জনকে যদি ট্যাগ করতাম তাহলে আলাদা আলাদা করে ট্যাগ করতে হতো। তো এখন কিন্তু সেই ট্যাগিংটা পুরোপুরি অটোমেটিক, নট অনলি এখন, আমি 5-6 বছরের কথা বলছি, লাস্ট 5 to 6 ইয়ার্স ধরে চলছে অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং। এই যে তুমি দেখছো, আমি যেদিন থেকে জিমেল ইউজ করছি, সালটা বোধহয় 2010 কি 11 হবে, সেদিন থেকে আমি কিন্তু এই অটো স্প্যাম ডিটেকশনটা দেখতে পাচ্ছি জিমেলের মধ্যে। বাট ইট ইজ নট অনলি ইন জিমেল, নট অনলি ইন জিমেল, শুধুমাত্র জিমেলে আছে তা নয়, সেই যুগে ইয়াহু মেল ছিল, ইয়াহু মেলও কিন্তু দারুণ ইউজ করতো এই অটো স্প্যাম ডিটেকশন। বাট হতে পারে যে তুমি আজকে যেরকম স্প্যাম ডিটেকশন টেকনোলজি দেখছো গুগলের কাছে আছে, সেই 10 বছর আগে সেই স্প্যাম ডিটেকশন টেকনোলজি কখনোই ছিল না, বিকজ ইট ইজ বিং আপডেটেড, এটা স্ট্রং হচ্ছে, যত দিন যাচ্ছে মেশিন লার্নিং তত স্ট্রং হচ্ছে, তত বেটার হচ্ছে। কথাটা বুঝতে পারছো? তাহলে আজকের দিনে জিমেল যত ফাস্ট স্প্যাম ডিটেকশন করতে পারে, যত বেটার স্প্যাম ডিটেকশন করতে পারে, আগে 10 বছর আগে হয়তো এই জিনিসগুলো জিমেল ট্র্যাকও করতো না। এই যে SBI ডট, আমি জাস্ট হয়তো বললাম, মানে এরকম নয় ব্যাপারটা যে এগুলো ট্র্যাক করতো না, ব্যাপারটা হচ্ছে যে আগে যা ছিল এখন তার থেকে বেটার আরো এসে গেছে, স্প্যাম ডিটেকশনটা আরো ভালো হচ্ছে। আগে যদি 10টা মেলের মধ্যে, ফর এক্সাম্পল ধরো 10টা স্প্যাম মেলের মধ্যে জিমেল 8টা ট্র্যাক করতে পারতো, এখন 9টা ট্র্যাক করতে পারছে। মানে আগে যদি 80% অ্যাকিউরেট ছিল, তাহলে এখন 90% অ্যাকিউরেট হচ্ছে। সো ইট ইজ বিং বেটার ডে বাই ডে। সো অ্যাকচুয়ালি মেশিন লার্নিং মানে এরকম নয়, তুমি কখনোই ভেবো না যে জিমেলের 10টা স্প্যাম মেসেজ জিমেল 10টাই আটকে দেবে, নট লাইক দ্যাট। আমাকে আগের দিন বক্সি বলছিল যে আমাদের চ্যাট জিপিটি তো ভুল ভালো আনসার দেয়, তাহলে চ্যাট জিপিটির ক্রেডিবিলিটি কোথায়? জিমেলও গুগলও ভুল ভালো আনসার দেয়, তাহলে গুগলের ক্রেডিবিলিটি কোথায়? 10টা আনসারের মধ্যে 9টা আনসার, মানে 10টা আনসারের মধ্যে 7টা আনসার কারেক্ট দিলেও গুগল ক্রেডিবল, বিকজ ইউ আর ডিপেন্ডেন্ট ফর 7 আনসার্স অন গুগল। তুমি 70% তো হেল্প পাচ্ছ রে ভাই। যদি 0% হেল্প পেতে, তার থেকে 70% হেল্প পাও তো বেটার। এবার যদি তোমার কনসেন্সের উপর না থাকে, ধরো আমরা কি বলতো, আমরা হচ্ছে আজকের দিনে মানুষ কি, আজকের দিনে মানুষ হচ্ছে, ধরো আজকে আমি একটা ফেসবুক পোস্ট দেখছিলাম, ঠিক আছে, মানুষ এরকম আজকের দিনে বড্ড বেশি ইমোশনাল, ইন্ডিয়ান তো বড্ড বেশি ইমোশনাল, কথায় কথায় ইমোশন পুরো ঝরে ঝরে পড়ছে। আমি আজকে দেখছিলাম একটা ফেসবুক পোস্ট দিয়েছে, সেখানে লোকনাথ বাবার একটা ছবি দিয়ে নিচে একটা প্রসাদ দিয়েছে, ঠিক আছে, লিখেছে কি ছিল বক্সি, লেখাটা কি ছিল? এখানে চমকে দাঁড়িয়ে যাও, লাইক দিয়ে যাবে না না, ওরকম না, লাইক দিয়ে যাবে না, হ্যাঁ এটাকে ইগনোর করে আশা করি যাবেন না, এই টাইপের একটা দিয়েছিল। আচ্ছা আমি এটা এখন ফেসবুকে ভরে ভরে দেখা যায়। হ্যাঁ, তো আমি বক্সিকে বললাম ভাই আমি ইগনোর কেন করব, তুই আমাকে খাবার খেতে দে, প্রসাদটা আমি খেয়ে যাব, সেইটুকু তো ক্ষমতা নেই।
তাহলে ইমোশনাল এই যে ইমোশনাল লাইন্সগুলো, এগুলোর মানেটা কি ভাই? এর মানে এটাই যে আজকের দিনে মানে ইউথের কাজকর্ম নেই, খালি ভাটিয়ে যাচ্ছে, খালি ভাটিয়ে যাচ্ছে। এই ইমোশনাল লাইন্সগুলোর মানে কি? কেন আমি ইগনোর করতে যাব? কেন আমি একটু প্রসাদটা দিয়ে আমি খেয়ে যাব? কি কথাটা ভুল বলেছি আমি, বলো? তা নয়, ও ইমোশনাল লাইন্স মারবে, ইমোশনাল লাইন্স মারবে যে লোকনাথ বাবার ছবি কি ইগনোর করে যাবে? ইগনোর কেন করবো ভাই? তুই প্রসাদ এনেছিস, প্রসাদ দিয়ে খেয়ে যাবো। ও একটা প্রসাদের ছবি তুলে বলছে এইগুলো করো না। তো এই যে তোমার জিনিসটা, কথাটা বুঝো, সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন কি বলতো, এআই টেকনোলজি ছাড়াও মানুষের এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা, এগুলোও কিন্তু এআই রিড করতে পারে। মানুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট যখন এআই রিড করতে পারছে, মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট তো রিড করতে পারছে না, অ্যাকচুয়ালি রিড করছে কি মানুষের টেন্ডেন্সিটা, যে মানুষ কোন ধরনের পোস্টকে বেশি লাইক করছে, কোন ধরনের পোস্টকে বেশি গ্রো করছে। তো এখন দেখবে কিছু অ্যানালিসিস এসে গেছে, যেগুলো যে অ্যানালিসিসগুলো থেকে জানা যায় যে কোন ধরনের পোস্টের রিচ বেশি, কোন ধরনের পোস্টের রিচ কম, এগুলো কিন্তু সবই মেশিন লার্নিং অ্যানালিসিস। ঠিক আছে? তো আমার বক্তব্যটা হচ্ছে, তুমি যখন এই মেশিন লার্নিং করছো, মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ মেশিন লার্নিং? মেশিন লার্নিং মানে হচ্ছে মেশিন তোমার দেওয়া ইনফরমেশন থেকে লার্ন করছে কিভাবে ভবিষ্যতে একটা প্রবলেমকে সলভ করতে হয়। দিস ইজ কল্ড মেশিন লার্নিং। এবং এই ডেফিনেশন আমি দিইনি, এই ডেফিনেশন দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে আর্থার স্যামুয়েল। ঠিক আছে? আর্থার স্যামুয়েল প্রথম একটা প্রোগ্রাম বানিয়েছিলেন যাকে বলা হয় চেকার্স মেট প্রোগ্রাম। অর্থাৎ সোজা বাংলায় তুমি বাঙালির দাবা খেলা বুঝো, চেকার্স মেট প্রোগ্রাম। তো এখানে কি করা হতো চেকার্স মেট প্রোগ্রামে? একটা কম্পিউটারকে উনি চেক খেলা শেখাচ্ছিলেন, চেকার্স খেলা শেখাচ্ছিলেন। ঠিক আছে? ওকে। তো বক্তব্যটা এরকম, কম্পিউটার কি করছিল, ওনার দেওয়া চাল থেকে, ওনার দেওয়া মুভস থেকে প্রেডিক্ট করছিল যে, মানে অ্যাকচুয়ালি লার্ন করছিল, প্রেডিক্ট করছিল বলবো না, লার্ন করছিল যে সেই মুভটার রেজাল্ট কতটা বেটার বা কতটা ওয়ার্স, কতটা ভালো বা কতটা খারাপ। যদি বোঝে কম্পিউটার যে এই মুভটা বেটার রেজাল্ট প্রডিউস করছে, তাহলে ইন ফিউচার সেম সিচুয়েশনে কম্পিউটার ওই মুভটাকে ইউজ করবে। যদি বোঝে কম্পিউটার যে এই মুভটা ওয়ার্স রেজাল্ট প্রডিউস করছে, তাহলে সেম সিচুয়েশনে কম্পিউটার ওই মুভটাকে অ্যাভয়েড করবে ইন ফিউচার। ঠিক আছে? ওকে। সো বেসিক্যালি দেখা গেল যে আফটার সাম ডে কম্পিউটার যত খেলছে কম্পিউটার বেশি বেশি লার্ন করছে। ও শিখে যাচ্ছে যে এই মুভটা এই সিচুয়েশনে এফেক্টিভ বা নট এফেক্টিভ। সেই শিক্ষাটাকে, সেই লার্নিং থেকে কম্পিউটার আস্তে আস্তে বেটার প্লেয়ার হচ্ছে। যেমন মানুষ হয়, মানুষ যেমন হয়, একজন ধরো বড় চেক প্লেয়ার, ধরো বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে? আমরা জানতাম যে অনেক বড় চেক প্লেয়ার ছিলেন। ঠিক আছে? এখন অনেকে এসেছে রিসেন্টলি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এই যে চেক প্লেয়াররা, এরাও কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করে নিজেদেরকে। এই যে মুভগুলো যেভাবে কম্পিউটার মনে রাখছে, মানুষও কিন্তু তাই করে। সো এভরিথিং ইন এআই অর মেশিন লার্নিং হ্যাজ বিন ইন্সপায়ার্ড ফ্রম হিউম্যান লার্নিং। তাহলে এআই এর ডেফিনিশন আমরা কি দিয়েছি? ফিল্ড অফ স্টাডি দ্যাট গিভস কম্পিউটার দ্য এবিলিটি টু লার্ন উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রামড। এক্সপ্লিসিটলি প্রোগ্রাম মানে পুরোপুরি প্রোগ্রাম করে তাকে না শিখিয়ে, পুরোপুরি প্রোগ্রাম করে কথাটা কেন বলা হচ্ছে? আচ্ছা, তুমি যে এই যে সি প্রোগ্রামিং করলে, ধরো তোমাকে একটা প্রোগ্রাম করানো হয়েছিল, জানি না তোমাদের মনে আছে কিনা, যে কিভাবে একটা ক্যালকুলেটরে বা কম্পিউটারে জিসিডি ক্যালকুলেট করতে হয়, কিভাবে একটা কম্পিউটারে এলসিএম ক্যালকুলেট করতে হয়, কিভাবে একটা ক্যালকুলেটরে ধরো তুমি অ্যাভারেজ ক্যালকুলেট করবে, মিন মিডিয়ান মোড ক্যালকুলেট করবে, অর্থাৎ যত রকম ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন আছে, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন আছে, সেগুলোকে আমরা সি প্রোগ্রামে করতে পারি। বাট একটা জিনিস বোঝো, তুমি কিন্তু সি প্রোগ্রামে যখনই করছো, বাই দ্য হেল্প অফ প্রোগ্রামিং এ টু জেড তোমাকে প্রোগ্রাম করতে হচ্ছে। মেবি তুমি একটা ক্যালকুলেটর বানাতে চাইছো, ধরো তোমার ওই ক্যাশিওর ক্যালকুলেটর, যার মধ্যে একসাথে 100টা অপারেশন করা যায়, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অপারেশন 100টা করা যায়, বা ধরো আরো বেটার ক্যালকুলেটর যার মধ্যে 1000টা ক্যালকুলেশন করা যায়। বাট একটা জিনিস মাথায় রাখো, যাই তুমি করো না কেন, সেগুলো কিন্তু সবই প্রোগ্রামড। মানে তোমার ওই ক্যালকুলেটর নিজে নিজে কিছু লার্ন করছে না, এভরিথিং হ্যাজ বিন স্টোরড যে এইভাবে ক্যালকুলেশনটা করতে হয়।
তোমার ক্যালকুলেটর কালকে সকালবেলা হঠাৎ করে একটা নতুন অপারেশন করে দিতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারলে কথাটা? তোমার ক্যালকুলেটর কালকে হঠাৎ করে একটা নতুন প্রবলেম সলভ করে দিতে পারবে না, তাকে যতটা শেখানো আছে ততটাই সলভ করে দিতে পারবে। বাট যখন তুমি মেশিন লার্নিং এর কথা বলছো, ধরো চেস গেম, চেস দাবা খেলা, ঠিক আছে? সেই চেস খেলাটা আমি যখনই একটা কম্পিউটারের সাথে খেলছি, কম্পিউটার আজকে আমার সাথে খেললো, একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, একটা মানে কি বলবে চেসে কি হয় অ্যাকচুয়ালি, তুমি যখন কোনো একটা ধরো মুভ অ্যালাউ করছো, ধরো পার্টিকুলার কোন একটা মুভ দিচ্ছ, পার্টিকুলার ধরো কোন একটা মুভ তুমি প্লে করলে, তাহলে সেই মুভটা অ্যাকচুয়ালি ফ্রম এ ফাইনাইট সেট অফ অল দ্য মুভস, তার একটা এলিমেন্ট। যত রকম পসিবল সিচুয়েশনে যত রকম মুভ আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সাল সেট অফ অল মুভস। তুমি যখন একটা মুভ দিচ্ছ, দ্যাট পার্টিকুলার মুভ ইজ অ্যান এলিমেন্ট অফ দ্যাট ইউনিভার্সাল সেট। কথাটা ভেবে দেখো। তাহলে এই যে তুমি বলছো যে ওই পার্টিকুলার মুভটা ওই ইউনিভার্সাল সেটের এলিমেন্ট, তার মানে ওই ইউনিভার্সাল সেটটা যে মাথায় রাখতে পারবে এবং কোন সিচুয়েশনে কোন এলিমেন্টের এফেক্ট কি সেটাও মাথায় রাখতে পারবে, ইভেন দ্যাট ইজ অলসো আ সেট। সিচুয়েশন, দ্য সেট অফ অল সিচুয়েশনস, কি কি সিচুয়েশন, কি কি পসিবল সিচুয়েশনস আসতে পারে, ঠিক আছে? কি কি পসিবল সিচুয়েশনস আসতে পারে, তার জন্য কি কি পসিবল মুভস আছে, এই দুটোর কম্বিনেশন যে মাথায় রাখতে পারবে, তার জন্য ব্যাপারটা কিছুই নয়। বাট হিউম্যানের পক্ষে সেটা মাথায় রাখা সম্ভব নয়, বাট বিকজ দ্য সেট ইজ নট সো স্মল, সেটটা ছোট নয়। তোমার সাথে তোমার বন্ধুর কথা হচ্ছে, একটা সিনেমা দেখতে যাবে, আলাপ সিনেমা দেখতে যাবে, তোমার বন্ধু বললো কালকে যাবো, তুমি বললে আজকে যাবো। পসিবল সিচুয়েশন কি? আইদার দুজনেই আজকে গেলে, অর তুমি আজকে গেলে, তোমার বন্ধু কালকে গেল, অর তোমার বন্ধু আজকে গেল, তুমি কালকে গেলে, অর দুজনেই কালকে গেলে, ঠিক আছে? যদি আমি এইটুকুর মধ্যে রেস্ট্রিক্টেড রাখি। আর চেসের কি পসিবল সিচুয়েশন মাত্র এই কটা নাকি? চারটে। কত রকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, তার জন্য কত রকম মুভ সেখানে পসিবল আছে, কোন মুভের এফেক্ট কি সেটা মাথায় রাখা মানুষের পক্ষে ইম্পসিবল। বাট কম্পিউটারের মেমোরি তুমি চাইলে বাড়াতে পারো, কম্পিউটারের কম্পিউটেশনাল স্পিড তুমি চাইলে বাড়াতে পারো। আজকাল সুপার কম্পিউটারও পেরিয়ে আমরা কোয়ান্টাম কম্পিউটারের যুগে এসে গেছি, ঠিক আছে? আগে ছিল অ্যাডভান্সড কম্পিউটার, তারপর হলো সুপার কম্পিউটার, এখন চলছে কোয়ান্টাম কম্পিউটার, যার কম্পিউটেশনাল স্পিড বিশাল বেশি, ঠিক আছে? আগে ধরো ফর এক্সাম্পল একটা অপারেশনে 1 সেকেন্ড টাইম লাগতো, তারপর আসলো একটা অপারেশন 1 মিলি সেকেন্ডে, তারপর আসলো একটা অপারেশন 1 ম্যাক্রো সেকেন্ডে, ম্যাক্রো মানে 10⁻⁻6 অফ এ সেকেন্ড, তারপর আসলো একটা অপারেশন 1 ন্যানো সেকেন্ডে। তো এইভাবে আস্তে 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 ব্যাপারটা ফ্র্যাগমেন্টাইজ হচ্ছে, টাইমিং, অপারেশন টাইমিং, কম্পিউটেশন টাইম কমছে, স্পিড বাড়ছে, ঠিক আছে? যখনই স্পিড বাড়ছে, তুমি সিম্পল তোমার দেখো আজকে 5G এসে তোমার স্পিডের নেটের স্পিড তো অনেক চেঞ্জ করে দিয়েছে। 2-3 বছর আগে যখন তুমি 4Gর কথা বলতে, 2016 যখন প্রথম 4G লঞ্চ হয়, তখন তুমি ভেবে দেখো কোন ভিডিও কোয়ালিটি কোন স্পিডে তুমি স্ট্রিম করতে, আর আজকে 5G চলছে, কোন ভিডিও কোয়ালিটি কোন স্পিডে লঞ্চ করছো। ইভেন 2016 আগের কথা যদি তুমি ভাবো, লাইক ধরো 2013, 2014 যখন তুমি 3G নেট ইউজ করতে, 3G মোবাইলে, ঠিক আছে? একবার হিসাব করে দেখো তো, যখন তুমি 3G নেট ইউজ করতে, সেখানে ভিডিও কোয়ালিটি, ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি, আজকের ভিডিও কোয়ালিটি, ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি অনেক তফাৎ। আজকে আমরা 4K পিকচার না হলে দেখে মজাই পাই না, আমাদের মানে কি বকওয়াস কোয়ালিটি চালিয়েছে, একটা ফালতু কোয়ালিটি। এখন আমরা 720p কে বলি হল প্রিন্ট। আগে হল প্রিন্ট মানে কি? হল প্রিন্ট মানে কি? আগে হল প্রিন্ট বোঝো? তোমাদের যুগের ছেলেমেয়েরা বোধহয় হল প্রিন্ট বুঝবে না, আমাদের যুগের ছেলেমেয়েরা হল প্রিন্ট বুঝতো। কারণ কি? এখন তোমাদের OTT এসে গেছে। আমাদের সময় একটা সিনেমা দেখতে গেলে 400, 500, 700 এরকম টাকা লাগতো। এখন তো OTT এসে গেছে, 199 টাকা সাবস্ক্রিপশন নাও, সারা মাস ধরে যত খুশি দেখো। কি এসে গেছে? তো তোমাদের যুগের ছেলেমেয়েরা হল প্রিন্ট বুঝবে না, আমাদের যুগের ছেলেমেয়েরা হল প্রিন্ট বুঝতো। হল প্রিন্ট মানে একটু বলি ব্যাপারটা, হল প্রিন্ট মানে হচ্ছে গরিবের সিনেমা দেখার সিস্টেম। মানে যার ওই 300-400 টাকা দিয়ে হলে গিয়ে সিনেমা দেখার ক্ষমতা নেই, তাদের জন্য মার্কেটে একটা লোকাল দোকানে বিক্রি হওয়া হল প্রিন্ট সিডি আসতো। তার মানে কি? তার মানে হচ্ছে ওই কেউ একজন সহৃদয় ব্যক্তি বলো, চোর বলো, যাই বলো না কেন, মানে ওদের কাছে চোর, আবার যদি যারা হল প্রিন্ট দেখে তাদের কাছে সহৃদয় ব্যক্তি, ঠিক আছে? যাই হোক, সেই ব্যক্তি কি করতেন? সেই ব্যক্তি একটা ক্যামেরা সেট আপ নিয়ে কোনো একটা থিয়েটারের মধ্যে ওই রেকর্ডিংটা করতেন। যেটা কিন্তু ইললিগাল, অবভিয়াসলি ইললিগাল, ঠিক আছে? বাট করতেন। করে এবার সেই রেকর্ডিংটাকে 15 টাকা 20 টাকা করে সিডি কিনে, সেই সিডিতে ধরো 15 টাকা সিডি কিনেছে, 10 টাকা রেকর্ডিং করলো, 25 টাকা সিডি বিক্রি করে দিল, ঠিক আছে? লোকাল দোকানগুলো প্রচুর আনতো এরকম সিডি,
একে বলে হল প্রিন্ট সিডি, ঠিক আছে? তো সেই হল প্রিন্ট সিডির পিকচার কোয়ালিটি তো মারাত্মক জঘন্য ছিল। ন্যাচারালি ভাই একটা ক্যামেরায় ওইটাকে রেকর্ড করেছে নর্মাল ক্যামেরায়, যে ক্যামেরার দামই হয়তো 20,000 টাকা, আর যে ক্যামেরায় অ্যাকচুয়ালি মুভিটা রেকর্ড হয় সেই ক্যামেরা হয়তো 20 লাখ টাকা দাম, ঠিক আছে? তো ডিফারেন্স তো হবেই কোয়ালিটির। তো বক্তব্য হচ্ছে আমাদের যুগে সেই কোয়ালিটি ছিল, তো এখন যে কোয়ালিটি এসেছে তোমাদের কাছে সেটা হল প্রিন্ট। তুমি যদি এখন 4G বা ধরো 3G তে দেখো কোনো জিনিস, 720pটাও তোমাদের কাছে এখন হল প্রিন্ট, ঠিক আছে? কারণ এখন তো 4K কি, এখন তো বোধহয় 8K চলছে মোস্ট প্রবাবলি। এখন বোধহয় ওই OLED QLED যেগুলো বেরিয়েছে সেখানে বোধহয় 8K বোধহয় স্ট্রিম হয়, ঠিক আছে? ইন্ডিয়াতে আর কি ম্যাক্সিমাম বোধহয় 8K চলছে কলকাতার দিকে। যাই হোক, বক্তব্য হচ্ছে যখনই তুমি এই যে কোয়ালিটির কথা বলছো, এই কোয়ালিটি তো বেটার কোয়ালিটি তুমি তখনই দেখতে পারবে যখন তোমার স্পিড বাড়বে, কম্পিউটারের স্পিড বাড়বে। তোমাকে যে ডেটা দিচ্ছে, এই যে ডেটাটা আসছে তোমার মোবাইলে, সেটা তো একটা ওয়েভের থ্রু আসছে, আইদার সেটা ওয়্যারের থ্রু আসুক বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থ্রু আসুক, যেভাবে আসুক আলটিমেটলি সেটা ওয়েভের থ্রু আসছে। তো এই ওয়েভের থ্রু যখন আসবে, তো ওয়েভটাও তো কোনো একটা কম্পিউটার থেকেই আসছে, তো সেটার তো স্পিডটা দরকার, তবে তো সেই ওয়েভটা স্পিডে আসতে পারবে, ঠিক আছে? তো বক্তব্য হচ্ছে তোমার কম্পিউটারের স্পিড আস্তে আস্তে বাড়ছে। যখনই কম্পিউটারের স্পিড বাড়ছে তখনই তুমি বুঝতেই পারছো যে কম্পিউটারের স্পিড বাড়ার সাথে সাথে কম্পিউটেশনাল টাইমিং কমছে। তো দেখো, এই যে কম্পিউটার যে কিনা লার্ন করছিল, তার কাছে যে কিনা লার্ন করছিল, ঠিক আছে, চল, যে কিনা লার্ন করছিল তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে সে কত কম টাইমে কত বেশি জিনিস মনে রাখতে পারবে। হিউম্যান ব্রেনের পক্ষে এটা সম্ভব নয় যে সে ইনফাইনাইট, মানে ইনফাইনাইট তো নয়, সবই অ্যাকচুয়ালি ফাইনাইটই কথা হচ্ছে, বাট হিউজ নাম্বার অফ ইনফরমেশন ব্রেনে রাখবে কখনোই সম্ভব না। এই যে কত রকম পসিবল সিচুয়েশনস, কত রকম পসিবল মুভস কি করে মাথায় রাখবে? মানুষের পক্ষে সম্ভব? কোনোদিনই সম্ভব না। সো বেসিক্যালি উই আর ডিপেন্ডেন্ট অন কম্পিউটার অবভিয়াসলি, ঠিক আছে? যেখানে কম্পিউটার আমাদেরকে সব রকম পসিবল মুভস, সেটাকে সব রকম বলে কোনো কথা হয় না। এখানে আমি আবার বলছি, মেবি এরকম হতে পারে, ধরো আমার কম্পিউটার কোনো একটা সিচুয়েশনে যে মুভটা দেবে, আমার পাশে আরেকজন একটা ল্যাপটপ নিয়ে বসে আছে, মেবি তার ল্যাপটপ আরো বেশি কম্পিউটেশনাল স্পিডের ল্যাপটপ, তার কম্পিউটার আরো বেটার মুভ দিতে পারবে মেবি। বিকজ কেন? ধরো একটা মুভের জন্য 1 মিনিট টাইম অ্যালাউ করা হচ্ছে, ফর এক্সাম্পল ধরো একটা চেক, মানে ধরো দাবা খেলা হচ্ছে, চেক হচ্ছে, ঠিক আছে? সো সেই খেলাতে একটা মুভের জন্য 1 মিনিট টাইম অ্যালাউ করা হচ্ছে। তোমার কম্পিউটার 1 মিনিট টাইম পাচ্ছে, পাশের কম্পিউটারও 1 মিনিট টাইম পাচ্ছে। তোমার কম্পিউটার যে স্পিডে কম্পিউটেশন করতে পারে, সেই কম্পিউটেশনাল স্পিডে সে 1 মিনিটে ফর এক্সাম্পল 10 লক্ষ কোটি মুভস দেখলো অ্যাপ্লাই করে, যে সেটা বেটার রেজাল্ট দেবে না খারাপ রেজাল্ট দেবে। পাশে যে কম্পিউটারটা আছে তার ধরো স্পিড 10x, ঠিক আছে? সো ন্যাচারালি তোমার যতগুলো মুভস তোমার কম্পিউটার অ্যাপ্লাই করে দেখেছে, তার মধ্যে বেস্ট মুভটা দিয়েছে। তার কম্পিউটার তার 10 গুণ বেশি মুভ অ্যাপ্লাই করে দেখবে এবং তার মধ্যে বেস্ট রেজাল্টটা দেবে। সো পাশে যেজন বসে আছে তার কম্পিউটার বেটার রেজাল্ট দেওয়ার প্রবাবিলিটি হাই হয়ে গেল, বুঝতে পারলে? সো এইটাই মেশিন লার্নিং। মেশিন লার্নিং দু রকম হয়, একটা হচ্ছে সুপারভাইজড, একটা আনসুপারভাইজড। আমরা ঢুকে যাচ্ছি সুপারভাইজড লার্নিং এ। আমি কিছুটা ফার্স্ট ক্লাসে পড়িয়েছি, তো সেই কারণে এইগুলো স্কিপ করলাম, ফার্স্ট ক্লাসে এগুলো পেয়ে যাবে। সুপারভাইজড লার্নিং মানে হলো তোমার কাছে কিছু গিভেন ইনফরমেশন থাকবে, যেমন ধরো কম্পিউটারকে মুভস গুলো তুমি দেখালে যে দেখো এই মুভে এই সিচুয়েশনে এই মুভ অ্যাপ্লাই করলে এই রেজাল্ট আসে, এরকম রেজাল্ট আসে। অ্যাকর্ডিংলি সেই রেজাল্টটা ভালো হলো অ্যাকচুয়ালি না খারাপ হলো, কম্পিউটার সেটা দেখে নিল। দেখে এবার ইন ফিউচার সেই সিচুয়েশনে ওর কাছে পসিবল রেজাল্টস আছে এবং তাদের আনসারস আছে, যে এই রেজাল্টের আনসারটা কি হয়, মানে এই মুভের রেজাল্ট কি হয়, ঠিক আছে? পসিবল মুভস আছে আর সেই মুভের আনসার আছে, রেজাল্ট আছে, যে এই মুভের রেজাল্টটা কি হয়, বেটার অর ওয়ার্স। সেটা বুঝে কম্পিউটার উইল প্লে ইটস কার্ড, মানে তার মুভটা দেবে আর কি, ঠিক আছে? এটা কি বলে সুপারভাইজড লার্নিং, মানে সেখানে কিছু রাইট আনসারস থাকবে, যে এটা হলে এটা হয়,
এটা হলে ওটা হয়, এটা হলে এটা হয়, লাইক দিস। কিছু ইনপুটস থাকবে, কিছু আউটপুটস থাকবে। ডিপেন্ডিং অন দ্য গিভেন ইনফরমেশন your machine will give you the future value, ঠিক আছে? This is called supervised learning, যার অ্যাপ্লিকেশন আমরা বহু জায়গায় দেখি। ফর এক্সাম্পল স্প্যাম ফিল্টারিং, গুগল যে স্প্যাম ফিল্টারিং করে, সেখানে কি থাকে, একটা ইমেল, ধরো সেই ইমেলের মধ্যে কি ডেটা আছে, গুগল তো দেখতে পাচ্ছে, গুগলের কাছে সমস্ত ডেটাই অ্যাভেলেবল। কি টাইপের ডেটা থাকলে তুমি তাকে স্প্যাম বলছো, কাইন্ড অফ আমাকে গুগল ধরো জিজ্ঞেস করলো, দেখবে একটা ইমেলের পাশে একটা মার্কিং থাকে, সেখানে লেখা থাকে মার্ক অ্যাজ স্প্যাম বলে একটা অপশন থাকে, মানে আমি চাইলে পার্টিকুলার কোন একটা ইমেলকে স্প্যাম মার্ক করতে পারি। এবং এই যে আমি কোন একটা ইমেলকে স্প্যাম মার্ক করলাম, এটা আমারও লাভ, গুগলেরও লাভ, বোথ সাইড উইন উইন সিচুয়েশন। তুমি ভেবো না তুমি গুগলের উপকার করলে, তোমারও উপকার হলো। অ্যাকচুয়ালি কেন তোমার উপকার হলো সেটা বলি। বোথ সাইড উইন উইন সিচুয়েশন কেন? বিকজ দেখো, তুমি গুগলকে বললে যে এই মেসেজটা স্প্যাম, যখনই গুগলকে বললে এই মেসেজটা স্প্যাম, গুগল বুঝে গেল যে এই মেসেজে এই টাইপের লেখা আছে, এই টাইপের লেখাকে ওই ব্যক্তিটা স্প্যাম বলে ফিল্টার করলো। তাহলে ইন ফিউচার সিমিলার টাইপের মেসেজ যখন এই ব্যক্তির কাছে আসবে, তখনও সেটাকে স্প্যাম বলে অটোমেটিক গুগল স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দেবে। তাতে তোমার লাভ কি হলো? তোমার লাভ হলো বারবার তোমাকে সমস্ত মেসেজ স্প্যাম করতে হচ্ছে না। তুমি একটা কাইন্ড অফ মেসেজ পছন্দ করো না, ধরো ফর এক্সাম্পল তোমাকে কোনো একটা রিলিজিয়াস কন্টেন্ট পাঠিয়ে দিল, রিলিজিয়াস কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট পাঠিয়ে দিল, তুমি সে ধরনের কন্টেন্ট পছন্দ করো না। বা ধরো পলিটিক্যাল কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট পাঠিয়ে দিল, তুমি সে ধরনের কন্টেন্ট পছন্দ করো না। সো ওয়ান্স সেটাকে তুমি স্প্যাম ফিল্টার করে দিয়েছো, ইন ফিউচার যেরকম ওই সেম কোম্পানি থেকে তোমাকে ওই মেসেজগুলো যখনই পাঠাচ্ছে, অটোমেটিক সেটা স্প্যাম ফোল্ডারে ঢুকে যাবে। বা ধরো এই লটারি, বা ধরো কাইন্ড অফ এই ধরনের জিনিসগুলো, ফ্রডুলেন্ট যে অ্যাক্টিভিটিস, এগুলোকে তুমি আগে স্প্যাম ফোল্ডারে পাঠিয়েছো, ইন ফিউচার যখন সেই সিমিলার মেসেজ আসবে, অটোমেটিক স্প্যাম ফোল্ডারে চলে যাবে। সো দিস ইজ মেশিন লার্নিং। তোমার থেকে আগে গুগল রাইট আনসারটা নিয়ে নিয়েছে যে পার্টিকুলার এই টাইপের ইমেল আইদার স্প্যাম অর নট। এখানে ইয়েস নোতে হয়, ইয়েস নোকে আমরা বাইনারিতে বলি 0 or 1, তো ঠিক আছে? তো সেই জন্য আমি 0 1 1 লিখেছি, 0 or 1 লিখেছি, তো আইদার স্প্যাম অর নট, সেটা অটোমেটিক স্প্যাম ফিল্টারিং হয়ে যাচ্ছে। সো ইট ইজ ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ সুপারভাইজড লার্নিং। সেকেন্ড অ্যাপ্লিকেশন ইজ স্পিচ রেকগনাইজেশন। তুমি খেয়াল করে দেখবে প্রত্যেকটা এআই কোম্পানি এখন কিন্তু স্পিচ রেকগনাইজেশন খুব ভালো ইউজ করছে। লাইক ধরো আমাদের গুগল, তার স্পিচ রেকগনাইজেশন আছে, ঠিক আছে, নিজের স্পিচ রেকগনাইজেশন সফটওয়্যার আছে। তুমি গুগল ভয়েস টাইপ করতে পারো, গুগলে ভয়েস টাইপিং অপশন এসে গেছে। ইভেন এখন জিবোর্ড যেটাকে বলা হয়, মানে গুগল কিবোর্ড, সেখানেও ভয়েস টাইপিং করা যায়, ঠিক আছে? ওকে, মাইক্রোসফট কিবোর্ডেও ভয়েস টাইপিং এসে গেছে, খেয়াল করে দেখবে। সিরি যেটা অ্যাপল যেটা দেয় সিরি, সেখানে তো বহুদিন থেকে ভয়েস টাইপিং অপশন আছে, ঠিক আছে? তো এই যে কোম্পানিগুলো যারা এআই নিয়ে কাজ করে, বাই দ্য ওয়ে এআই এর ফিল্ডে এখন সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে এনভিডিয়া, ঠিক আছে? যারা আগে গ্রাফিক্স কার্ড তৈরি করতো, বাট এখন এরা ফিউচার এআই তৈরি করছে, মানে এটাকে বলা হয় জেনারেটিভ এআই তৈরি করছে। সেটা কি আমি আস্তে আস্তে আসবো, বা আমার পার্টে না থাকলে সেটা স্যার বলবেন, যাই হোক, নো প্রবলেম, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সো আসবো আস্তে আস্তে ফিউচার এআই, জেনারেটিভ এআই কি জিনিস, আপাতত যেটাই আছে সেটাই থাকি। তো এই যে স্পিচ রেকগনাইজেশন, এটা মানে কি? মানে ইউ আর সেইং সাম অডিও, তুমি কিছু কথা বলছো অ্যান্ড সেটাকে রেকগনাইজ করছে অ্যাজ টেক্সট মেসেজ। দেখো গুগল কিন্তু অডিও হিসাবে কোনো কিছু রেকগনাইজ করে না, কারণ গুগলের কাছে যে ইনফরমেশন স্টোর করা থাকে নট অ্যাজ অডিও বাট অ্যাজ টেক্সট, ঠিক আছে? তো তোমার অডিওটাকে ফার্স্টে টেক্সট ট্রান্সক্রিপ্টে রিড করা হবে, তারপরে সেটা তোমার ইনস্ট্রাকশনটা তারপরে বোঝা যাবে। তুমি সিম্পলি তুমি যদি গুগলে কিছু সার্চ করো, ভয়েস সার্চ, দেখবে গুগলের মিডল বাটনটা, আমি তোমাকে একটু সার্চ করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মাইক্রোফোনটা তো তোমাদের গুগল মিটে ইউজ হচ্ছে, আমি অফ করে দিই গুগল মিটটা, তাহলে বুঝতে পারবো। অফ করে দিয়েছি, চলো দেখো, এই হচ্ছে, দেখো আমি কয়েকটা জিনিস দেখাই। এই যে আমি এই বাটনটা মারলাম, এই যে দেখো কি বলছে, ওকে গুগল, ধরো আমি বললাম, দেখো ওটা কিন্তু টেক্সট হয়ে গেল। শো মি দ্য বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট ইন কলকাতা। দেখো কিসে আসলো এটা, কিসে আসলো এটা, এই যে শো মি দ্য বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট ইন কলকাতা, টেক্সটে আসলো। আমি ভয়েসে বলেছি, আসলো টেক্সটে। ওকে, এটাকে বলে স্পিচ রেকগনাইজেশন, অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং।
কথাটা বুঝতে পারলে? দাদা তোমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? বাকিটা কি বলছো বলো, নাকি একজনই দেখতে পাচ্ছ না? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে? তাহলে তুমি ভুল অ্যাকাউন্ট সিলেক্ট করেছো বক্সি। কারেক্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করো। করেছো? তাড়াতাড়ি বলো। বলো 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 বলো। পাচ্ছ এবার বক্সি দেখতে? হ্যাঁ দাদা। ওকে ফাইন। সো আমি কি বললাম আবার বলছি, এই যে আমার ফোন, ঠিক আছে, ফোনটা দেখতে পাচ্ছ পুরো সবাই? বলো দেখতে পাচ্ছ? আমি জাস্ট বললাম এইখানটায় ট্যাপ করলাম, ফাইন্ড মি দ্য বেস্ট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন কলকাতা। দেখো I found a few top-rated places near Kolkata. আমি যে কথাটা বললাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি টেক্সটে এসেছে। দেখো, ফাইন্ড মি দ্য বেস্ট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন কলকাতা। এটা আমি আমার কম্পিউটারেও সার্চ করতে পারি সেম ওয়েতে। সো হোয়াট ইজ দ্য ম্যাটার, আমার ভয়েসটাকে ওরা ফার্স্টে টেক্সটে কনভার্ট করছে, টেক্সটে কনভার্ট করে তারপর রেকগনাইজ করছে যে আমি কি বলছি। সো দিস ইজ মেশিন লার্নিং। এবার তুমি আমাকে বলতে পারো যে এই যে আমি ওয়ার্ডটা বললাম, কম্পিউটার কি করে বুঝলো যে আমি ফাইন্ড বললাম? আমি ইভেন ধরো আমার ইংলিশ উচ্চারণও খারাপ হতে পারে, তাতেও কিন্তু রেকগনাইজ করে নেবে। যত ভালো এআই হবে তত তাড়াতাড়ি রেকগনাইজ করবে, তত খারাপ উচ্চারণ কেউ রেকগনাইজ করতে পারবে, ব্যাড প্রোনাউন্সিয়েশন কেউ রেকগনাইজ করতে পারবে যে কি বলছে অ্যাকচুয়ালি। যত ভালো এআই হবে, কথাটা বুঝো, এআই যত ভালো হবে, তুমি প্রোনাউন্সিয়েশন খারাপ করো, তোমার উচ্চারণ খারাপ হোক, তাতেও রেকগনাইজ করে নেবে। আজকাল দেখবে একটা অ্যাপ্লিকেশন এসে গেছে, আমি জানি না তোমরা কতটা দেখেছো, এখন কিছু তালা বেরিয়েছে, লক, বাড়িতে যে লকগুলো লাগানো হয়, ঠিক আছে, এরকম কিছু লক বেরিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট লকের কথা বলছি না, ও তো তোমরা দেখেইছো, ঠিক আছে। এখন এরকম লক বেরিয়েছে, ভয়েস লক অ্যান্ড ভয়েস আনলক। তুমি জাস্ট ভয়েস কমেন্ট দিয়ে লকও করতে পারবে, আনলকও করতে পারবে। এবার তুমি বলতে পারো আমাকে, তাহলে যার তার ভয়েসেই তো আনলক হয়ে যাবে? না, স্পিচ রেকগনাইজেশন ও কিন্তু ক্লাসিফাই করে রাখবে যে কোনটা তোমার স্পিচ আর কোনটা তোমার স্পিচ নয়। ধরো তোমার বাড়িতে আমি এসে বললাম ওপেন দ্য ডোর, সে আমাকে দরজা খুলে দেবে, এখন নয় ব্যাপারটা, ঠিক আছে। এবার তুমি যদি আমার ভয়েসটাকে আগে থেকে ওর কাছে সেট করে রাখো, ইন দ্যাট কেস আমার ভয়েসও ওপেন দ্য ডোরে দরজা খুলবে। তা নাহলে তো যে কেউ এসে বলবে ওপেন দ্য ডোর, দরজা খুলে দেবে। বুঝতে পারলে? ঠিক আছে। সো এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমার দেশেও চলে আসবে, ঠিক আছে। অলরেডি এসেছে, আসেনি বলবো না, তুমি লোকালে দেখতে পাও না, চলে আসবে। তোমার লোকালে তো এখনো ফিঙ্গারপ্রিন্ট আনলকও আসেনি, তার মানে কি ফিঙ্গারপ্রিন্ট আনলক হয় না? অনেক জায়গায় আছে, অনেক লোকেই দরজা ইউজ করে ফিঙ্গারপ্রিন্ট আনলক, তাতে কি আছে, ঠিক আছে। ওকে, চল নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে মেশিন ট্রান্সলেশন। ফর এক্সাম্পল, তুমি যখনই ধরো একটা ওয়েবসাইট, ধরো লাতিন আমেরিকার একটা ওয়েবসাইট, ঠিক আছে, তো সেটা তো সাধারণত স্প্যানিশ, টানিশ, ইটালিয়ান, স্প্যানিশ এই ধরনের ল্যাঙ্গুয়েজে লেখা থাকে ওদের ওয়েবসাইটগুলো, ইংলিশে লিখতে পারে ন্যাচারালি, বাট তুমি বোঝো না ইটালিয়ান, স্প্যানিশ, তো তোমার দরকার ওই জিনিসটা তুমি ইংলিশ আর বেঙ্গলি এই টাইপের কোনো ল্যাঙ্গুয়েজে দেখতে চাও ওয়েবসাইটটা, বিকজ তুমি পড়তে পারছো না ন্যাচারালি, স্প্যানিশ তুমি পড়তে পারো না, অনেকেই পারে না, তো তোমার দরকার বেঙ্গলি আর ইংলিশ হলে ভালো হয়। তুমি কি করবে? দেখবে ওয়েবসাইটের ডান দিকে গুগল ট্রান্সলেট বলে একটা জিনিস লেখা থাকে। তুমি যখনই গুগল ট্রান্সলেটে ক্লিক করে দেবে, গুগল তোমার জন্য পুরো ওয়েবসাইটটাকে রিড করে ইংলিশ, তুমি চাইলে ইংলিশে ট্রান্সলেট করতে পারো, তুমি চাইলে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে পারো, গুগল ট্রান্সলেট সেটাকে করে দেবে চেঞ্জ। দ্যাট ইজ কল্ড মেশিন ট্রান্সলেশন। রেডি? ওকে। নেক্সট, অনলাইন অ্যাডভার্টাইজিং। ধরো ফর এক্সাম্পল, আমরা অনেকেই আছি বিভিন্ন জিনিসপত্রে আমরা পছন্দ করি, যেমন ধরো আমাদের মধ্যে অনেকে আছে যারা মোবাইল, ল্যাপটপ এই ধরনের জিনিসপত্র বিভিন্ন আপগ্রেডেড ভার্সন কিনতে পছন্দ করে। আমার এক বন্ধু আছে,
ঠিক আছে, সে যত নিউ টেকনোলজির মোবাইল আসে, মানে তার কাছে তুমি যদি কোনো নিউ টেকনোলজি মোবাইল মার্কেটে আসে, তুমি সবার আগে তার কাছেই দেখতে পাবে, এরকম একটা ব্যাপার। সে যতই দাম হোক, সে কি করবে, কিনবে, মোটামুটি 2-3 মাস ইউজ করবে, তারপরে বিক্রি করে দেবে। ঠিক আছে, তো দেখো এই ধরনের মানুষজন, ও জানছে কি করে যে নিউ টেকনোলজিটা মার্কেটে এসেছে, ও জানলো কি করে যে নিউ টেকনোলজিটা মার্কেটে এসেছে, ডান। দেখো সাধারণত কি হয়, গুগলও কম যায় না। যখন ধরো আমি সার্চ করব, ধরো বললাম নিউ মোবাইল উইথ এআই ক্যামেরা বলে সার্চ করলাম, ঠিক আছে, গুগল কি করলো, জানতে পারলো যে এই পার্টিকুলার আইডিতে যে ভদ্রলোক আছে, যে লোকটা এই পার্টিকুলার আইডি ইউজ করে, সে মোবাইলের প্রতি আসক্ত, মানে তার মোবাইল ভালো লাগে, তার নিউ টেকনোলজি ভালো লাগে, ক্যামেরা ভালো লাগে, ওই যে ওয়ার্ডগুলো দেখবে, এআই টেকনোলজিতে যে সমস্ত জিনিস আছে সেগুলো ভালো লাগে। তাহলে গুগল কি করবে, যারা যারা ক্যামেরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যারা যারা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যারা যারা এআই টেকনোলজির বিভিন্ন গ্যাজেটস ম্যানুফ্যাকচার করে, সেই সমস্ত কোম্পানি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেবে, সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাকে শো করবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম? তাহলে গুগল অ্যাকচুয়ালি আমার থেকে দেখে নিল যে আমি কি পছন্দ করি। এখানেও রাইট আনসারের গল্পটা চলে আসছে। দেখো কোয়েশ্চেন হচ্ছে, আমি কি ক্যামেরার নতুন ক্যামেরা সম্পর্কে ইন্টারেস্টেড, ইয়েস অর নো। ঠিক আছে, ওকে। এই যে দেখো যে অ্যাডগুলো আসে সেগুলো দুরকম ভাবে সাধারণত আমি তোমাকে বোঝাচ্ছি। ফার্স্ট হচ্ছে যে গুগল ফার্স্টে আমার ভিউটা জেনে নিল যে আমি কি নিউ টেকনোলজি দেখতে পছন্দ করি, ইয়েস অর নো। যদি ইয়েস হয়, ওই যে রাইট আনসারটা পেয়ে গেল, তাহলে আমাকে ওই অ্যাড শো করবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এটা ইউজার ইনফো বলে, এটাকে বলে ইউজার ইনফো। ঠিক আছে, যে আমি কি ওটা পছন্দ করি তাহলে আমাকে শো করবে। যদি আমি পছন্দ না করি, তো আমাকে একটা কথা বলো, ধরো আমার মোবাইল পছন্দ না, কথার কথা বলছি, ধরো আমার মোবাইল পছন্দ না, আমি একটা মোবাইল কিনলে সেটা 5 বছর ধরে চালাই। রিয়েলিটি এটাই, আমি একটা মোবাইল 5 বছর ধরেই চালাই। ঠিক আছে, 5 বছরের নিচে হলে আমি সেই কোম্পানির মোবাইল কিনবই না, এরকম ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, মিনিমাম 5 বছর। ঠিক আছে, মিনিমাম 5 বছর। আমার তো এখনো 2016 মোবাইলও চলছে। 2016-এ আমি যে মোবাইল কিনেছিলাম সেই মোবাইলও এখনো চলছে, ইভেন আমার বাড়িতে সেটা ইউজ হয় এখন। ঠিক আছে, ওকে। তারপরে 2020-তে কিনেছি, সেটাও চলছে অবভিয়াসলি। তো তারপরে এখনো পর্যন্ত কিনিনি, মানে যতক্ষণ না খারাপ হয় ততক্ষণ কিনি না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার যদি চলে তাহলে চালাবো। কিন্তু আমার এই বন্ধুটা হচ্ছে আবার উল্টো। সে কি, যখনই ধরো একটা ফোল্ড ফোন আসলো, ধরো স্যামসাং এর একটা ফোল্ড ফোন এসেছে বা এলজির একটা ফোল্ড ফোন এসেছে, সে কিন্তু একটা নেবে। হতে পারে সে আবার 10 দিন পরে বিক্রি করে দেবে, বাট নেবেই। ঠিক আছে, মানে যত টপ নচ টেকনোলজি আসবে মোবাইলে, সে নেবেই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আবার আমার এরকম অনেক জিনিসপত্র আছে, যেমন ধরো যখন কোনো ম্যাগাজিন আছে, সায়েন্টিফিক ম্যাগাজিন, সায়েন্টিফিক আর্টিকেল, তো আমি সেটা একটা সাবস্ক্রিপশন নেবই নেব, নতুন যখন কিছু আসে। ঠিক আছে, বা ধরো খুব ভালো যেগুলো থাকে সেরকম একটা সাবস্ক্রিপশন নেবই নেব। ঠিক আছে, তো যার যেটা শখ আর কি, এই হলো ব্যাপার। তো আমাকে মোবাইলের অ্যাড দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি অ্যাডই দেখবো, আমি কোনোদিনও কিনবো না। তো যে কোম্পানি অ্যাড দেখাচ্ছে তার কোনো লাভ হবে না। আবার আমার ওই বন্ধুটাকে, ওকে যদি এই সমস্ত ম্যাগাজিনের অ্যাড দেখানো হয়, সেখানে লাভ নেই, কারণ ও অ্যাডই দেখবে, ও কোনোদিনও কিনবে না, মানে সাবস্ক্রিপশন নেবে না। ঠিক আছে, তো এখানে ইউজার ইনফোটা ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড আমি ক্লিক করলাম কি ক্লিক করলাম না। দেখো এখানে এক ধরনের টার্মিনোলজি থাকে, বলা হয় পার ক্লিক একটা কিছু টাকা কাটে, মানে ধরো একটা অ্যাড পার ক্লিক 1 টাকা করে কাটবে। আমি যদি ক্লিক করি তাহলে কোম্পানির অ্যাকাউন্ট থেকে, যে কোম্পানি অ্যাড দিয়েছে, ধরো স্যামসাং অ্যাড দিয়েছে, আমাকে অ্যাডটা দেখালো, আমি ক্লিক করলাম, স্যামসাং এর অ্যাকাউন্ট থেকে গুগল 1 টাকা কেটে নেবে। মানে গুগলের কাছেও স্যামসাং এর অ্যাকাউন্ট আছে, এটা মাথায় রেখো। যারা অ্যাডভার্টাইজিং কোম্পানি হয় তারা সবাই, বড় অ্যাডভার্টাইজিং কোম্পানি কি করে, ক্লায়েন্টদের অ্যাকাউন্ট বানিয়ে রাখে এবং অ্যাড দিলে সেই অ্যাকাউন্টে আগে টাকা জমা দিতে হয়। যে আপনি অ্যাড দেবেন, ঠিক আছে, খুব ভালো কথা, আপনার অ্যাকাউন্টে একটা টাকা জমা দিয়ে রাখুন যে কতদিন কত টাকা অ্যাডটা আপনি চালাবেন। কারণ আমি আপনার কাছে টাকা করতে যাবো না যে দাদা অ্যাড টাকাটা দিন, এরকম না ব্যাপারটা। তুমি টাকা দেবে, অ্যাড দেবে, যদি তোমার অ্যাড দিতে না ইচ্ছে হয় টাকা দিও না, সমস্যা নেই। ঠিক আছে, তো এই কারণে গুগল অলরেডি টাকা জমা করে রাখে আগে থেকে।
এবার তুমি অ্যাড দিলে না, মানে দিলে না দিলে টাকাটা পড়ে থাকলে অ্যাকাউন্টে, গুগলের তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে গুগল কিন্তু টাকাটা ইচ্ছা মতো কাটে না। গুগল কাটে এরকম, ধরো 10টা ক্লিক হয়েছে, 10টা ক্লিকে পার ক্লিক 8 টাকা করে কাটবে গুগল, আগে থেকেই জানিয়ে দেয় যে এই অ্যাডে আমি পার ক্লিক এত টাকা করে কাটবো। ঠিক আছে, ওকে, গুগল আগে থেকে সেটা জানিয়ে দেয়। তারও একটা ক্যালকুলেশনস আছে, সেটাও কিন্তু মেশিন লার্নিং থেকেই আসে, যে পার ক্লিক কত টাকা হবে। এটা ইচ্ছা নয় গুগলের, যে আজকে ইচ্ছা করলে সকালবেলা উঠে যে কালকে অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে, পার ক্লিক এখন থেকে 9 টাকা কাটবে, এরকম ব্যাপার নয়। তার পিছনে রিজনস থাকে, মার্কেটে সেই অ্যাডটা, যে কোম্পানির যে প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্টের কতটা ক্রেজ রয়েছে, সেই প্রোডাক্টে নর্মালি অ্যাড কতটা বেশি ভিউ হয়, সেই অ্যাডটা কতটা বেশি কনভার্ট হয়। অ্যাকচুয়ালি কনভার্ট কথাটার মানেটা কি, ধরো একটা তুমি অ্যাড দেখলে, ধরো একটা মোবাইলের অ্যাড দেখলে, সেই মোবাইলটা তুমি কিনলে, তাকে বলে কনভার্সন। ঠিক আছে, তাহলে 100টা অ্যাডে 2টো কনভার্সন ফর এক্সাম্পল, তাহলে 2% কনভার্সন রেট। যখন অন্য কিছু একটা প্রোডাক্ট আসলো, মেবি সেই প্রোডাক্টের কনভার্সন রেট 20%, তাহলে সেখানে একটা অ্যাডে ধরো 100টা অ্যাড দেখলে 20টা সেল হচ্ছে। তো ন্যাচারালি সেখানে ক্লিক পার অ্যাড তার দাম অনেক বেশি হবে। একটা ক্লিকে যে দামটা পাওয়া যায়, যেখানে 2% কনভার্সন রেট আর যেখানে 20% কনভার্সন রেট, যেখানে 20% কনভার্সন রেট, সেখানে ন্যাচারালি ক্লিক পার যেটা রেভিনিউ হয়, মানে টাকা লাগবে, একটা ক্লিকে কত টাকা লাগবে সেটা নিশ্চয়ই বেশি হবে, কারণ ওখানে তো প্রফিটও বেশি না, তো বেশি তো হতেই হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছি, আমরা ধরো বললাম এটা একটা অনলাইন অ্যাডভার্টাইজিং এ আমাদের সুপারভাইজড লার্নিং এর অ্যাপ্লিকেশন। নেক্সট আমরা ধরো বললাম সেলফ ড্রাইভিং কার। ধরো আমাদের ইলন বাবু একটা নতুন টেসলা কার লঞ্চ করবে, সেই টেসলা কার লঞ্চ করার সময় ইলন বাবু দেখে নিচ্ছে যে ইন্ডিয়াতে লঞ্চ করব, তো ইন্ডিয়াতে তো লোক কি করে, হাত দেখিয়ে রাস্তা পার করে চলে যায়। বিদেশে তুমি যদি হাত দেখিয়ে রাস্তা পার করে চলে যাও, তাহলে পুলিশ তোমাকে ধরে লকআপে ঢুকিয়ে দেবে। ইয়া কি মারছো, তুমি হাত দেখিয়ে রাস্তা পার করে চলে যাচ্ছ, তোমার জন্য আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে পরপর তুমি শুধু একা যাবে না, তোমার জন্য যে গাড়িটা কেস খাবে সেও তো জেলে যাবে, তোমার জন্য ওই গাড়ির পেছনে যে গাড়িগুলো আছে তারাও তো দাঁড়িয়ে যাবে 20 মিনিট, তোমার জন্য সামনের ফ্লাইওভারটায় জ্যাম হয়ে যাবে। তাহলে তুমি যে হাত দেখিয়ে রাস্তা পার হচ্ছ, তার জন্য কত কিছু হতে পারে সেটা ভেবে দেখো। শুধু তুমি যে একা অ্যাক্সিডেন্ট করলে তোমার একার ক্ষতি হলো তা নয়, তুমি নিজেও ডুববে, 10 জনকে নিয়ে ডোবাবে। তাই জন্য পুলিশ কি করবে, যখনই তুমি বিদেশে এরকম হাত দেখিয়ে রাস্তা পার করবে, পুলিশ তোমার হাতটি ধরে সঙ্গে সঙ্গে লকআপে নিয়ে গিয়ে বলবে এবার তুমি এখানে থাকো। ঠিক আছে, বাট ইন্ডিয়াতে তো সেসব চালচুলো নেই, কি করা যাবে, সেটা চালচুলো নেই হবে ভবিষ্যতে হয়তো। ঠিক আছে, আব কি বার কুছ ভি হো সকতা হ্যায়। চলো, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখনই তুমি সেলফ ড্রাইভিং কারের কথা ভাবছো, ধরো টেসলা একটা সেলফ ড্রাইভিং কার লঞ্চ করবে ইলন বাবু, ঠিক আছে, তো যখনই সেই সেলফ ড্রাইভিং কার লঞ্চ হবে, ইন্ডিয়াতে লঞ্চ করতে গেলে ইন্ডিয়ার মানুষজনের মতো করে লঞ্চ করতে হবে, যেখানে লোক হাত দেখিয়ে রাস্তা পার করছে, এরকম টাইপের ব্যাপার। সিগন্যালের কেয়ার করে না। ঠিক আছে, সিগন্যাল আছে, সিগন্যাল যা খুশি হোক, আমার হাত দেখাবো এটাই সিগন্যাল, দাঁড়িয়ে যাও, আমি রাস্তাটা পার করে দিই, তারপর তুমি যাবে। ঠিক আছে, তো এখানে যখন লঞ্চ করবে টেসলা, তখন তো এরকম হাত দেখালেও টেসলা যাতে বুঝতে পারে যে ভাই হাত দেখাচ্ছে, থাম এবার। ঠিক আছে, টেসলা যদি ওকে উড়িয়ে দিয়ে চলে যায় তাহলে তো হবে না, না। তো ইন্ডিয়াতে কার লঞ্চ করতে গেলে সেই অনুযায়ী লঞ্চ করতে হবে, কথাটা ভেবে দেখো। এমন নয় যে বিদেশে যে টেসলা চলছে, ধরো একটা টেসলা ইউএসএ তে চলছে বা অস্ট্রেলিয়াতে চলছে, ওখানে স্ট্রিক্ট খুব আছে ব্যাপার স্যাপার, যে তুমি ইচ্ছা হলেই হাত দেখালে দাঁড়াও ভাই আমি রাস্তা পার হবো, এরকম না ব্যাপারটা। সিগন্যাল আছে তোমার হাঁটার জন্য, তুমি সিগন্যালের জন্য ওয়েট করো, যদি সিগন্যাল না থাকে ওখানে বাটন থাকে, রাস্তার ধারে এরকম পোস্ট বসানো থাকে, সেই পোস্টে বাটন থাকে। বাটন মানে কি, আমি এসেছি, দাঁড়িয়ে আছি, সিগন্যালটা দাও, আমি রাস্তা পার হব। ঠিক আছে, তখন গাড়িগুলোকে থামার সিগন্যাল দেবে, তোমাকে রাস্তা পার হওয়ার সিগন্যাল দেবে। ঠিক আছে, আবার তুমি রাস্তা পার হয়ে গেলে, ঠিক আছে, ওটা অটোমেটিক একটা টাইম দেয় তোমাকে, এই টাইমের মধ্যে রাস্তাটা পার হয়ে যেতে হবে। তুমি রাস্তা পার হয়ে গেলে তারপরে আবার তোমার সিগন্যালটা রেড হয়ে গেল, গাড়ির সিগন্যালগুলোকে খুলে দিল। ঠিক আছে, ওকে। বিদেশে মানে তোমার যেমন এখানে গাড়ির ওপর কেস হয়, ধরো গাড়ি একটা ভুলভাল সিগন্যাল করেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, তার উপর কেস হয়। বিদেশে কিন্তু মানুষের উপরও কেস হয়। তুমি রাস্তা পার হচ্ছ, তুমি দেখলে না তোমার সিগন্যাল আছে কিনা, তুমি রাস্তা পার হয়ে গেলে, এই যে তুমি সিগন্যাল না দেখে রাস্তা পার হয়ে গেলে, তোমার উপরও কেস হবে। ঠিক আছে, তোমাকেও ফাইন দিতে হবে। তুমি রাস্তায় হাঁটছো, তাও তোমাকে ফাইন দিতে হবে। কেন? বিকজ তুমি সিগন্যাল মেনটেন করোনি। কারণ তোমার জন্য তো আরো 10 জনের ক্ষতি হয়ে যাবে। তোমাকে যে লোকটা ধাক্কা মারবে, তার একটা কথা ভেবে দেখো, যে গাড়ির যে মানুষটা ড্রাইভিং করছে, সে যে তোমাকে ধাক্কাটা মারলো, তার কি ট্রমা অ্যাটাক হবে না? তার কি খারাপ লাগবে না? আমি ধরলাম তার গাড়ির কোনো ক্ষতি হলো না, বাট তার কি মেন্টাল হ্যারাসমেন্ট হবে না? তার কি মেন্টালি হার্ম হবে না? সে ন্যাচারালি একটা মানুষকে ধাক্কা মারা মানে একটা ড্রাইভারের উপর কি টাইপের ট্রমা কাজ করে জানো?
অনেক মানুষ আছে ভালো ড্রাইভিং করতো, বাট একটা অ্যাক্সিডেন্ট করার পর থেকে মেন্টালি এমন হয়ে গেছে সে ড্রাইভিং করতে পারে না। সে এখনো শারীরিকভাবে সম্পূর্ণ ওকে, বাট তার মেন্টালি এত বড় ক্ষতি হয়ে গেছে সে ড্রাইভিং করতে পারে না। তো তার যে ক্ষতিটা হলো, কে ক্ষতিপূরণ দেবে? তুমি দেবে? তুমি যে হাত দিকে রাস্তা পার হচ্ছ, ইন্ডিয়াতে তোমায় কেউ কিছু বলবে না, বাট বিদেশে করলে কান ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। ইয়ার কি পেয়েছো তুমি? হাত দিকেই রাস্তা পার হবে কেন? সিগন্যালটা দেখা যায় না? এত তারা কিসে? পরের বছর প্রধানমন্ত্রী হবে তুমি? এই হচ্ছে ব্যাপার। তো যখন একটা টেসলা লঞ্চ করবে ইন্ডিয়াতে, তখনই টেসলাকে এই জিনিসগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে যে একটা লোক যদি আমাকে হাত দেখায় তাহলে আমাকে থামতে হবে, সে সিগন্যাল দিক আর না দিক আমাকে থামতে হবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো দেখো, এই যে আমরা বললাম যে তাহলে গাড়ি যখন একটা অটো ড্রাইভিং মোডে চলছে, তাহলে আশেপাশে কি আছে সেই জিনিসটা সেন্স করতে হবে তাকে। একে বলে ইমেজ সেন্সিং, মানে ছবি দেখে সেন্স করা। কি বলে একে? ইমেজ সেন্সিং। তাহলে সেলফ ড্রাইভিং কারের মধ্যে আমাদের ইমেজ সেন্সিংটা দরকার ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরো সেলফ ড্রাইভিং কার, তুমি গাড়ি যখন ড্রাইভ করো, মাঝে মাঝে দেখবে আমরা গাড়ি ড্রাইভ করার সময় আগে গুগল ম্যাপটা দেখে নিই। দেখবে আগে কি হতো, যখন গুগল ম্যাপ ছিল না, রেডিওতে বলতো আজ সকালে ট্রাফিক আপডেট, মা ফ্লাইওভারে বিশাল বড় জ্যাম, সুতরাং মা ফ্লাইওভারটাকে অ্যাভয়েড করুন। মির সকালবেলা উঠেই সব শুরু করে দিত। মানুষের অনেক কাজেও লাগতো, যারা ধরো অফিস যাবে তারা সকালবেলা ওটা রেডিওতে শুনতো। এখন মানুষ শুনে না। কেন শুনবে? কারণ এখন তো গুগল দেখলেই বুঝতে পারবে যে ওখানে রেড দেখাচ্ছে রাস্তাটা, তাহলে ওটা ধরা যাবে না। এই যে তুমি দেখছো গুগল রেড দেখাচ্ছে, এটা কি দুভাবে দেখায়। এক হচ্ছে যদি গুগলের কাছে সেই জায়গার র্যাডার অ্যাক্সেস থাকে, তাহলে র্যাডারের সাহায্যে গুগল দেখে নেয় যে সেই জায়গাটা কনজেস্টেড হয়ে আছে কিনা। আর দুই হচ্ছে, তোমার মতো বা আমার মতো আরো 100 জন সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, তারাও তো গুগল ম্যাপ খুলে যাচ্ছে অনেকে। তাহলে তাদের গুগল ম্যাপ থেকে গুগল দেখছে যে সেখানে গাড়ির অ্যাভারেজ স্পিড কত। যদি গাড়ির অ্যাভারেজ স্পিড 10-এর কম হয়, তাহলে বুঝবে এই রাস্তায় কেস আছে। কেস মানে হচ্ছে এই রাস্তায় জ্যাম আছে, তাহলে ওই রাস্তাটাকে রেড করে দাও, যাতে পরের মানুষগুলো দেখতে পায় যে ওই রাস্তা দিয়ে গেলে একটু বেশি টাইম লাগবে। আবার দেখবে অনেক রাস্তা অরেঞ্জ করা থাকে, দেখেছো? গুগল ম্যাপে দেখেছো কিছু রাস্তা অরেঞ্জ করা থাকে, কিছু রাস্তা রেড করা থাকে, কিছু রাস্তা হোয়াইট থাকে, কিছু রাস্তা ব্লু থাকে, দেখেছো? বলো, দেখোনি? তোমরা কি গুগল ম্যাপটা দেখো না, নাকি রাস্তাঘাটে চলো না? হ্যাঁ বলো, কি বলছো ঋষভ? আমি শুনতে পাচ্ছি না কিন্তু। বলো ঋষভ, বলো, কি তোমরা দেখো না এইসব গুগল ম্যাপটা? বলছি স্যার, দেখেছি স্যার, দেখেছি। দেখেছো? তুমি বলছো কিন্তু আমার কাছে পৌঁছাচ্ছে না, ওই জন্য আমি বারবার বলছি। যাই হোক, তো দেখো এই যে গুগল আগে থেকে জানিয়ে দিল যে এটা অরেঞ্জ করা আছে। অরেঞ্জ করা আছে মানে কি? মানে ওখানে গাড়িগুলোর অ্যাভারেজ স্পিড 20, মানে একটা এক্সাম্পল দিলাম, এক্স্যাক্টলি 20 নয়, আমি জানি না গুগলের অ্যালগরিদমে ওটা কত লেখা আছে, বাট এরকম কিছু একটা ব্যাপার যে গুগল দেখছে অ্যাভারেজ স্পিডটা কম, যেখানে আর কি গাড়ির অ্যাভারেজ স্পিড 30, 35, 40 হওয়া উচিত। কেন তুমি 20-তে গাড়ি চালাবে ভাই রাস্তা দিয়ে? তা তুমি মানুষ তো হেঁটেও ওর থেকে একটু জোরে দৌড়ালে তো 20-তে চলে যাবে। কেন তুমি 20-তে গাড়ি চালাতে যাবে? তার থেকে সাইকেল নিয়ে বেরো। গাড়ি নিয়ে বেরোবে কেন? গাড়ির তেল পুড়িয়ে 20-তে কে গাড়ি চালায়? 30, 40 ঠিকঠাক, 50 হ্যাঁ ঠিকঠাক, মোটামুটি ফাঁকা রাস্তায় ইন্ডিয়াতে 50 তো নর্মাল, ঠিক আছে? 60-70 তো ভালো রাস্তায় চালানোই যায়, কোনো ব্যাপার না। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে একটা গাড়ির রাস্তায়, গাড়ি যেখানে চলে আর কি, শুধু গাড়ি চলছে, মানুষের সংখ্যা, হেঁটে চলার মানুষের সংখ্যা কম, সেখানে গাড়ি 10-এ চলছে, তাহলে গুগল সঙ্গে সঙ্গে রেড করে দিচ্ছে। গাড়ি যদি সেখানে 20-তে চলে, তাহলে রাস্তাটাকে অরেঞ্জ করে দিচ্ছে। তাহলে এই যে গুগল দেখছে তার ডেটা থেকে র্যাডার ইনফো এবং ইমেজ সেন্সিং, এই যে দুটো জিনিসকে ইউজ করে গুগল সেলফ ড্রাইভিং কার কেও হেল্প করবে। এবার ধরো সেলফ ড্রাইভিং কার যেগুলো, যদি কোনোদিনও গুগল তার সেলফ ড্রাইভিং কার নিয়ে আসে, তাহলে সেই ড্রাইভিং কার কিন্তু অনেক বেশি এই দিক থেকে হেল্পফুল হবে, কারণ গুগলের কাছে এই ধরনের ইনফরমেশন অনেক বেশি আছে। টেসলার কাছে যতটা এই ধরনের ইনফরমেশন আছে, তার থেকে অনেক বেটার ইনফরমেশন গুগলের কাছে আছে। তাহলে গুগল যদি কোনোদিনও সেলফ ড্রাইভিং কার নিয়ে আসে, বা যদি ধরো ফর এক্সাম্পল টেসলা গুগল ম্যাপ ডেটাকে ইউজ করে সেলফ ড্রাইভিং কারে, তাহলে হয়তো সেই সেলফ ড্রাইভিং কার অনেক বেটার হতে পারে, মেবি, জানি না। হয়তো ইন্ডিয়াতে যদি টেসলা আসে, যদি ইন্ডিয়ান রোডে যদি টেসলা বানানো হয়, সেখানে সেলফ ড্রাইভিং কারে হয়তো গুগলের ডেটাবেস ইউজ করা হবে। এই হলো ব্যাপার, ঠিক আছে? দিস ইজ কল্ড মেশিন লার্নিং। দেখো তুমি যখন দেখছো যে এই রাস্তাটা রেড দেখাচ্ছে, তখন তুমি সেই রাস্তাটাকে অ্যাভয়েড করো।
বাট তোমার অটো ড্রাইভিং কার বা সেলফ ড্রাইভিং কার সেই রাস্তাটাকে অ্যাভয়েড করবে কি করে? তাহলে ওকেও তো জানতে হবে যে রেড দেখাচ্ছে, তাহলে ও কিন্তু সার্চ করতে থাকবে, সার্চ করে জানবে যে হ্যাঁ এই রাস্তাটা রেড দেখাচ্ছে। এবার রেড দেখালে যে সেটা অ্যাভয়েড করতে হয় সেটাও তোকে জানাতে হবে। তাহলে রেড দেখালে রাস্তাটাকে অ্যাভয়েড করবো না নেবো, সেই ইনফরমেশনটাও ওর কাছে থাকতে হবে। একে বলে রাইট আনসার। এই যে তোমাকে বারবার বলছি রাইট আনসার, রাইট আনসার, রাইট আনসার, মানে একটা ইনপুটের জন্য একটা পারফেক্ট আউটপুট, এটা ওর কাছে থাকতে হবে, তবে সেটাকে স্টাডি করতে পারবে। চলো নেক্সট এক্সাম্পলে আসছি, ভিজুয়াল ইন্সপেকশন। দেখবে আমাদের কাছে এখন যে মোবাইলগুলো আসে, আগে প্রচুর হতো যে মোবাইল ধরো তুমি একটা কিছু কিনেছো, সেই কোম্পানি থেকে মালটা এসেছে, তার কাছে স্ক্র্যাচে ভর্তি, এতে ভর্তি, মানুষ প্রচুর রিভিউ লিখতো যে অনলাইন থেকে কিনবেন না দাদা, আমাকে ইউজড প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে, স্ক্র্যাচ প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে। এখন এগুলো হয় না। হয় কি, এখন তুমি লাস্ট 2-3 বছর 5 বছরে দেখেছো, 5 বছর তো অনেক বেশি বললাম, লাস্ট 2-3 বছরে দেখেছো যে তোমাকে একটা ইউজড মোবাইল বা স্ক্র্যাচ মোবাইল পাঠিয়ে দিয়েছে? পাঠায় না। কারণ এখন, আগে কি হতো দেখো, কোনোদিনই মানুষের পক্ষে না ম্যানুয়ালি 100% মানে এত কিছু চেক করা সম্ভব না, ঠিক আছে? 100টা মোবাইল তৈরি করছে একটা কোম্পানি অটোমেটিক প্রসেসে, সেখানে একটা দুটো স্ক্র্যাচ আসতেই পারে, এবং স্ক্র্যাচগুলো এত সূক্ষ্ম হয় না, মানুষ ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখবে কোনো একটা স্কিপ হয়ে যেতেই পারে, ঠিক আছে? একটা মোবাইলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, এটা স্ক্র্যাচ নেই তো, উপরে স্ক্র্যাচ নেই, নিচে স্ক্র্যাচ নেই, ক্যামেরায় স্ক্র্যাচ নেই, কোনো দিকে স্ক্র্যাচ নেই, চলো এটাকে চালান করে। এই জিনিসটা মানুষের পক্ষে অ্যাকুরেটলি সবসময় করা সম্ভব হয়, ঠিক আছে? তো তখনই আসে অ্যাকচুয়ালি আমাদের ভিজুয়াল ইন্সপেকশন মেথড, যেখানে ইমেজ অফ এ ফোন দেওয়া হয়, একটা ক্যামেরা থাকে, ঠিক আছে? একটা থাকে না অ্যাকচুয়ালি, 360 অ্যাঙ্গেলে চারদিক থেকে ক্যামেরা থাকে। সেই ক্যামেরাগুলো কি করে, ডিফেক্ট আছে কি নেই তাদেরকে আগে থেকে শিখিয়ে দেওয়া হয় যে যদি দেখো এরকম দাগ আছে তাহলে বুঝবে এটা ডিফেক্ট, যদি দেখো যে নেই তাহলে বুঝবে এটা ঠিক আছে। তো সেই ইয়েস অর নোটা থেকেই সে ভিজুয়াল ইন্সপেকশন করে। একে বলে ভিজুয়াল ইন্সপেকশন অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং, সুপারভাইজড লার্নিং একে বলে, ঠিক আছে? এবার চলে আসছি, ধরো আমি একটা ফার্স্ট রিগ্রেশন বলে একটা মেথড পড়াচ্ছি। রিগ্রেশন মেথড হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং এর ফার্স্ট মেথড, ঠিক আছে? এখানে আমরা কি করব, ধরো আমাকে বলা হলো যে আমার এরিয়াতে যে সমস্ত বাড়িগুলো আছে তাদের স্কয়ার ফিট অনুযায়ী তাদের যে দামগুলো আছে সেগুলো ইনফরমেশনগুলো আমার কাছে দেওয়া রয়েছে। অর্থাৎ যেগুলো 500 স্কয়ার ফিট সেগুলো ধরো 1 লাখ টাকা দাম ফর এক্সাম্পল, যেগুলো 1000 স্কয়ার ফিট সেগুলো 2 লাখ টাকা দাম ফর এক্সাম্পল। এরকম এক্সাম্পল দিচ্ছি, বা 2 লাখই হবে কি 20 লাখ হবে সেটা তো আলাদা ব্যাপার, ঠিক আছে? 1500 স্কয়ার ফিটে ধরো 3 লাখ টাকা দাম, 2000 স্কয়ার ফিটে ধরো 4 লাখ টাকা দাম, 2500 স্কয়ার ফিটে ধরো 5 লাখ টাকা দাম। তো এই যে পারফেক্ট ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে আমাকে, পারফেক্ট মানে হচ্ছে এই ধরো এই বাড়িগুলো বিক্রি হয়েছে বা হবে এবং সেই দামগুলো আইদার সেটা ডিমান্ডিং প্রাইস অর সেটা সেলিং প্রাইস, হোয়াটএভার ইট ইজ, আমার কাছে ইনফরমেশন এসেছে এবং সেই ইনফরমেশন গুলো থেকে আমি একটা গ্রাফ তৈরি করলাম। আমি রিগ্রেসিং মেথডে আমি একটা নতুন বাড়ি যখন কিনতে যাচ্ছি বা বিক্রি করতে যাচ্ছি, আমার ওই বাড়িটার কত দাম হতে পারে সেই দামটাকে আমি ক্যালকুলেট করছি। ধরো আমার যে বাড়িটা, সেই বাড়িটার স্কয়ার ফিট হচ্ছে 750, 750। আমি কি করে জানবো যে আমার বাড়িটার দাম কত হবে? তাহলে এই ইনফরমেশন গুলো আমাকে দেওয়া রয়েছে। আমি একটা মডেল তৈরি করব যেটাকে বলবো রিগ্রেশন মডেল, যে মডেলের সাহায্যে আমি জানার চেষ্টা করব আমার ওই বাড়িটার দাম কত হবে। রিগ্রেশন মডেল কথাটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে ইউজ করানো হয়, রিগ্রেশন নামটা ইউজ করানো হয় না, কাজটা ইউজ করানো হয়। আমরা ছোটবেলায় কি শিখেছি যে এই যে ডেটাগুলো দেওয়া আছে এর সাহায্যে একটা স্ট্রেট লাইন ড্র করো। ছোটবেলায় দেখবে গ্রাফ ড্র করার, স্ট্রেট লাইনের গ্রাফ ড্র করাটা এইভাবেই শেখানো হতো, যে ডেটাগুলো দেওয়া আছে সেখান দিয়ে মাঝামাঝি একটা স্ট্রেট লাইন ড্র করো। এটাকে বলে বেস্ট ফিটিং কার্ভ বা বলা হয় বেস্ট ফিটিং রিগ্রেশন কার্ভ। রিগ্রেশন কার্ভ কথাটাকে সরিয়ে দিয়ে রিগ্রেশন লাইন কথাটাকে ইউজ করছি, যেহেতু আমরা স্ট্রেট লাইন ফিট করেছি। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড। এটা কিভাবে ফিট করা হয় তার একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন আমরা পরে আসবো। আগে আমরা মডেলটা শিখি, তারপরে ক্যালকুলেশন শিখতে বেশি সময় লাগবে না, জিনিসটা আগে বুঝি। দেখো তাহলে ফার্স্টে আমি কি করলাম, আমার যে গিভেন ডেটাটা আছে সেখান দিয়ে একটা স্ট্রেট লাইন পাঠালাম, যাতে কিনা মোটামুটি আমার ডেটাগুলো থেকে খুব ডিসটেন্সে স্ট্রেট লাইনটা না থাকে, মিডল দিয়ে মিডল মাঝে মাঝে মিডল জায়গা দিয়ে আমি স্ট্রেট লাইনটা পাস করলাম, ঠিক আছে? তারপরে আমি কি করলাম, আমার ওই 750 স্কয়ার ফুটে একটা সোজা ভার্টিক্যাল টানলাম, সেই যে পয়েন্টটা পেলাম সেখান থেকে আবার একটা হরাইজন্টাল টানলাম, যতটা এখানে মার্কিং আসলো ততটা হচ্ছে আমার এই বাড়িটার দাম অ্যাকর্ডিং টু দ্য মার্কেট প্রাইস অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। কথাটা বুঝতে পারলে? একে বলে রিগ্রেশন মডেল। কিছু সমস্যা আছে এখানে। এই যে তুমি রিগ্রেশন লাইন ড্র করেছো, হাউ ডু ইউ নো যে লাইনটা বেস্ট ফিটিং কার্ভ হবে? বেস্ট ফিটিং মানে হচ্ছে এই যে গিভেন ডেটাকে খুব সুন্দরভাবে ফিট করবে, মানে যতটা বেশি অ্যাকিউরেট পসিবল ততটা বেশি অ্যাকিউরেট করবে। তুমি জানলে কি করে যে এটাই বেস্ট ফিটিং কার্ভ? হতে পারে তো যে এখানে প্যারাবোলিক কার্ভটা বেটার ফিট করবে। তখন কি হবে? যখনই দেখবে প্যারাবোলিক কার্ভটা বেটার ফিট করছে। আচ্ছা, এই যে
দু ধরনের কার্ভ, এরকম অনেক ধরনের কার্ভ আসতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, প্যারাবোলিক হতে পারে, হাইপারবোলিক হতে পারে, যাই হোক না কেন তুমি একটা প্রবলেম এখানে খেয়াল করো, প্রত্যেক কার্ভের জন্য কিন্তু ডিফারেন্ট দাম আসছে। ফর এক্সাম্পল আমার 750 স্কয়ার ফিটের ঘরটা বাড়িটা ধরো স্ট্রেট লাইন যদি ফিট করতাম দাম আসতো 1.5 লাখ টাকা, যখনই আমি প্যারাবোলা ফিট করেছি তখন দাম এসে যাচ্ছে 2 লাখ টাকা। তাহলে এই যে ডিফারেন্সটা চলে আসছে, এই ডিফারেন্সটাও কিন্তু কম নয়, 1.5 লাখ 2 লাখ হিউজ একটা ডিফারেন্স চলে আসলো, 50,000 টাকা ডিফারেন্স চলে আসলো। আমি তো 1.5 লাখ 2 লাখ বলেছি, যদি এটা 15 লাখ 20 লাখ হয় তাহলে ভেবে দেখো 5 লাখ টাকার ডিফারেন্স চলে আসলো। ঠিক আছে, সুতরাং ডিফারেন্সটা কিন্তু কম নয়। শুধু একটা কার ফিট করার জন্য 5 লাখ টাকা তোমার পকেটে বেরিয়েও যেতে পারে, 5 লাখ টাকা তোমার পকেটে ঢুকতেও পারে। তাহলে কি এটা ছেলে খেলা হচ্ছে নাকি? তাহলে কারটা যদি ঠিকঠাক ফিট না করো, তোমার বাড়ি বিক্রি করে তোমার হিউজ পরিমাণ ফালতু লসও হয়ে যেতে পারে, আবার হিউজ পরিমাণ ফালতু লাভও হয়ে যেতে পারে। সেটা কোনোদিনই কোনোটাই কাম্য নয়। ম্যাথমেটিক্সের কাছে প্রিসিশন এন্ড অ্যাকিউরেসি ইজ ইম্পর্টেন্ট। তোমার লাভ হচ্ছে কি লোকসান হচ্ছে ম্যাথমেটিক্সের কাছে ইম্পর্টেন্ট না, এবং এটাই হওয়া উচিত। প্রিসিশন অ্যাকিউরেসি এটাই ইম্পর্টেন্ট হওয়া উচিত। তাহলে তুমি সবসময় চাইবে যে বেস্ট ফিটিং কার্ডটা যেন আসে, সবচেয়ে বেশি যার ফিটিং, সবচেয়ে বেশি যেটা এখানে অ্যাকিউরেট সেটাই যেন তোমার কাছে আসে। একে বলে রিগ্রেশন, আমাদের সুপারভাইজড লার্নিং এর ফার্স্ট টপিক। ঠিক আছে, আমি আগে তোমাকে বিভিন্ন ধরনের মডেল দেখাবো, তারপর আমি আস্তে আস্তে প্রসেসে যাব, লাস্টে প্রসেসে যাব, আগে মডেল কমপ্লিট করব। নেক্সট আরেকটা আমি সুপারভাইজড লার্নিং এর মডেল দেখাবো, যেখানে আমরা ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন করব। ব্রেস্ট ক্যান্সার আজকের দিনের একটা বিশাল বড় সমস্যা। যত পার্সেন্ট ক্যান্সার পেশেন্ট কোনো ক্যান্সার হসপিটালে ভর্তি হয়, তাদের মধ্যে সাধারণত 40 থেকে 50% শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট থাকে। এছাড়াও প্রচুর ক্যান্সার থাকে, বাট দিস ইজ দ্য ম্যাক্সিমাম। সেই কারণে এটা মডেল তৈরি করাটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো। সো বেসিক্যালি কি মডেল তৈরি করছি সেটা আগে বলি। দেখো, টিউমার যদি ম্যালিগন্যান্ট হয় তাকে বলে ক্যান্সার, টিউমার যদি ম্যালিগন্যান্ট না হয় তাকে বলে বিনাইন। বিনাইন মানে সেটার ক্যান্সার নেই, ম্যালিগন্যান্ট মানে সেটার ক্যান্সার আছে। এই আছে বা নেইতেই গেমটা চেঞ্জ হয়ে যায়। কি গেম চেঞ্জ হয়ে যায়? চলো, ধরো আমি তোমাদেরকে বললাম যে আমরা এমন একটা মডেল তৈরি করব যেখানে প্রেডিকশন অফ ব্রেস্ট ক্যান্সার করব, বাট কিসের রেসপেক্টে? সাইজ অফ দ্য টিউমারের রেসপেক্টে। ধরো টিউমারের যে সাইজ মেজার করছি, সাইজ মানে কি? আমি কি মেজার করছি? হতে পারে আমি তার ডায়ামিটার মেজার করলাম, হতে পারে আমি তার রেডিয়াস মেজার করলাম। সাধারণত টিউমার বলের মতো দেখতে হয়, তো বলের তুমি কি মেজার করবে? ডায়ামিটার, রেডিয়াস এসবই তো মেজার করবে। তো ধরো আমি ডায়ামিটার মেজার করছি, আমি ডায়ামিটারটা মেজার করে কোনো একটা পার্টিকুলার ইউনিটে রাখলাম, আই লাইক সেন্টিমিটার, মিটার, এই ধরনের কোনো একটা ইউনিটে রাখলাম। ঠিক আছে, মিলিমিটার, ওকে, কনভেনিয়েন্ট যে ইউনিটে হবে সেই ইউনিটে রাখলাম। ঠিক আছে, তাহলে যদি সাইজ 2 হয়, ধরো আমার যে হসপিটাল আছে, ধরো আমার একটা হসপিটাল আছে, সেই হসপিটালে প্রচুর ক্যান্সার পেশেন্ট আসে, আমি ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা মডেল তৈরি করছি। আমার উদ্দেশ্য এটাই যে যখনই একটা পেশেন্ট আসবে, শুধুমাত্র তার টিউমারের সাইজ দেখে তাকে জানানো যে আপনার এই সাইজের টিউমার, সো আপনার এই টিউমারটা ম্যালিগন্যান্ট হওয়ার চান্স বেশি না কম। ঠিক আছে, এবার তুমি বলতে পারো বেশি না কম সে তো টেস্ট করলেই হয়ে যায়। অনেক প্রবলেম আছে। কি প্রবলেম? তোমাকে আমি প্রবলেমগুলো একটু লিস্ট করে দিই যে টেস্ট করার কি কি প্রবলেম আছে। টেস্ট করা অবশ্যই ভালো, কিন্তু টেস্টেরও প্রবলেম আছে। প্রথমত টেস্ট খুব কস্টলি হয়। একটা টেস্ট করতে 25 থেকে 30 হাজার টাকা খরচা হয়। কত বললাম? 25 থেকে 30 হাজার টাকা শুধু একটা ক্যান্সারের টেস্ট করতে। আমি জানি না তোমরা এই রোগটা সম্পর্কে কতটা জানো, জানা খুবই দরকার অ্যাকচুয়ালি। ঠিক আছে, আজকের দিনে এই রোগটা সম্পর্কে জানা খুবই দরকার। ঠিক আছে, 25 থেকে 30 হাজার টাকা শুধু টেস্ট করতে খরচা হয়। সমস্ত টেস্ট সবসময় সাকসেসফুল হয় না, টেস্টেও ভুল রেজাল্ট আসে। যদি ভুল রেজাল্ট আসে, তুমি কাউকে বলতে পারবে না যে দাদা আপনি ভুল করেছেন, কারণ দেখো টেস্টের একটা প্রপার্টি, টেস্ট সবসময় শিওর রেজাল্ট দেয় না। টেস্টের প্রপার্টি এটা, 100টা টেস্ট হলে তার মধ্যে 80টা টেস্ট ঠিকঠাক রেজাল্ট দেয়, 20টা টেস্ট ভুল রেজাল্ট দেয়। এবার যদি তুমি বলো যে আমি টেস্ট করবো না, তো করবে না, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি করতে হয় তাহলে এটা জেনে রাখতে হবে আগে যে হ্যাঁ এই টেস্টে ভুল রেজাল্টও আসে। 25-30 হাজার টাকা দেওয়ার পরেও তুমি হয়তো একটা পেশেন্ট যে টেস্ট করছে নিজের, সে জানতে পারলো না 25-30 হাজার টাকা দেওয়ার পরেও যে অ্যাকচুয়ালি তার ক্যান্সার আছে কি নেই। ঠিক আছে, এবার তুমি বলবে তাহলে তো টেস্টটা রিপিট করতে হবে। পরপর দুবার টেস্ট করলে ভুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। কি বললাম? পরপর যখন আমরা দুবার টেস্ট করছি না, ভুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। বা ধরো পরপর 3 বার টেস্ট করলাম, ভুল হওয়ার চান্সটা আরো কমে যায়। এমনিতে ভুল হওয়ার চান্স যদি 80% থাকে, প্রবাবিলিটির ক্যালকুলেশন করে দেখানো যায় পরপর দুবার টেস্ট করলে চান্স আরো ফল করে, পরপর 3 বার টেস্ট করলে চান্স আরো ফল করে ভুল হওয়ার চান্স।
তাহলে ন্যাচারালি যত বেশি বার টেস্ট করবে তত কারেক্ট রেজাল্ট আসার চান্স বাড়বে। বাট টেস্টটাও সস্তা নয়, 3 বার টেস্ট করা মানে 1 লাখ টাকা অলমোস্ট। তোমার যাতায়াতের খরচা আছে, হসপিটালে থাকার বিল আছে, এসব তো আছে, আলাদা ব্যাপার। তো ওই জন্য নিয়ে 1 লাখ টাকা বললাম, ঠিক আছে। এমনি 75,000 টাকা প্লাস তুমি যাতায়াত করছো, হসপিটালে থাকছো, এতে একটা খরচা আছে না। একটা চা খেতে গেলে হসপিটালে 25 টাকা বিল হয়, ঠিক আছে। সো এই যে তুমি 1 লাখ টাকা খরচা করলে, তাতেও তুমি যে 100% শিওর হয়ে গেলে যে হ্যাঁ শিওর হয়ে গেলাম, না ব্যাপারটা তা নয়। সেখানেও একটা চান্স আছে ভুল আসার রেজাল্টটা। ওকে, 3 বার টেস্টেও যদি পজিটিভ রেজাল্ট আসে, তখনও কিন্তু হতে পারে যে অ্যাকচুয়ালি হয়তো এটা ক্যান্সার নয়, তার সত্ত্বেও 3 বার টেস্টে পজিটিভ এসেছে, কারণ প্রবাবিলিটির খেলা এটা, ঠিক আছে। ওকে, তো দেখো এই প্রবলেমগুলো তো আছেই, একটা হিউজ পরিমাণের খরচা তো আছে, তাছাড়াও আরো প্রবলেম আছে। কি প্রবলেম আমি জানি না তোমরা ব্যাপার স্যাপারগুলো কতটা জানো, আমি একটু বলি তাহলে ব্যাপারটা জানবে সমাজে কি হচ্ছে না হচ্ছে। আমি দেখেছি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই, বলা যদি উচিত নয় তবুও আমি বলছি, কেন উচিত নয় তাও আমি জানি না, বাট সমাজের একটা শেকি মনোভাব আছে, ইনসিকিউরড মনোভাব আছে যে বলা উচিত নয়, বাট আমি বলছি, ঠিক আছে। দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা সিগারেট খায়, একদম ঠিক নয়, একদম ঠিক নয়। কেন ঠিক নয় জানো? তুমি তোমার 2 মিনিট মুডটা ঠিক করার জন্য যে সিগারেটটা খাচ্ছ না, সেটা ভবিষ্যতে তোমার পার ডে 2 লাখ টাকা পর্যন্ত খরচা করাতে পারে, পার ডে। ভাবতে পারো, আমার নিজের ফ্যামিলির একজন কোভিডের সময়, দূরবর্তী ফ্যামিলি, কাছাকাছি নয়, মানে প্রচুর দূরের রিলেশন আর কি, ঠিক আছে, কিন্তু রিলেটেড, সামহাউ রিলেটেড, বাট অনেক দূরের রিলেশন, কোভিডের সময় মারা গেছে। দাদা সম্পর্কে হয় আমার। 50 লক্ষ টাকা বিল এসেছিল মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে, বাঁচেনি। 50 লক্ষ টাকা বিল পেমেন্ট করেও বাঁচেনি। করার মধ্যে কি দোষের পড়েছিল? করোনার সময় ছুটি ছিল, ব্যবসা করে ভদ্রলোক, ব্যবসা করতো, মানে ওদের পৈতৃক ব্যবসা, সেই সূত্রেই পয়সা। 50 লক্ষ টাকা তো রামশ্যাম যদুমধু খরচা করতে পারে না, বুঝতেই পারছো, বড় লোকের, বিশাল বড় লোকের ব্যাপার, জমিদার। সো ব্যবসা ছিল, ছুটি পেয়েছে, কোভিডের সময় সবকিছু বন্ধ রাখতে বলেছে সরকার, ছুটি পেয়েছে, চল দীঘা ঘুরে আসি, নিজেদের গাড়ি আছে, কে ধরবে? 4 জন যাবো, 3টে গাড়ি বার করেছে, 4 জন যাবে, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার আছে না। 3টে গাড়ি যাচ্ছে, 3টেই এসি, 3টেই হাইফাই গাড়ি, ঠিক আছে। 4 জন দীঘা ঘুরে এলো। যেহেতু একটা গাড়িতে 4 জন হয়ে যায়, বাট সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার আছে, পুলিশ ধরলে কি করবে, ঠিক আছে। ওদের আবার পুলিশেরও হাত আছে ওদের সাথে, বড় বড় ব্যবসাদার যা হয় আর কি, ঠিক আছে। এই আমি যাচ্ছি আজকে, ওই রাস্তায় যদি ধরে বলে দিস যে আমি আছি, ঠিক আছে। তো বড়বাবুর সাথে কথা বলা থাকলো, যখনই ফোন করলো যে এই ধরেছে, ঠিক আছে, ও আমার লোক আছে, ছেড়ে দে, ও কিছু বলিস না, ঠিক আছে, একটা খাইয়ে দেবো, বলে যা, পরের মাসে একটা বড় খাইয়ে দেবো, ঠিক আছে, হয়ে গেল, ধরবে না। এইগুলো ব্যাপার, ঠিক আছে। তো দোষের মধ্যে কোভিডের সময় দীঘায় গিয়ে, মানে ওখানে যা হয় আর কি, যে সুইমিং পুলে সব একসাথে ঘোরাঘুরি, ঠিক আছে। তারপরে ভদ্রলোক বাড়ি ফিরে জ্বর, শরীর খারাপ, কোভিড টেস্ট পজিটিভ, লোকাল হসপিটালে ভর্তি, অবস্থা খারাপ, সেখান থেকে রেফার করলো কলকাতায়। ওদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি বনগাঁ সাইডে, মানে জায়গাটার নাম হাবড়া, জানি না কত তোমরা জানো কিনা, ঠিক আছে। তারপর কলকাতায় এসে মেডিকা এসে 50 লক্ষ টাকা বিল, প্রায় 15 দিন টানাটানি, ঠিক আছে, যে কি হবে। সেই সময় এক ধরনের মেশিন উঠেছিল বাইপ্যাপ, এখনো আছে, উঠেছিল মানে এখনো আছে বাইপ্যাপ, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলি ভেন্টিলেশন ঠাকুরদার বাইপ্যাপ বলে। সেই সময় বাইপ্যাপ শুধুমাত্র মেডিকার কাছে ছিল, মেডিকার কাছেই ছিল, অ্যাপোলোর কাছেও বাইপ্যাপ ছিল না। কেউ কিছু পাঠাচ্ছ মেসেজে? কি হয়েছে? সেই সময় অ্যাপোলোর কাছেও বাইপ্যাপ ছিল না। আমরা কি বলি যে সবচেয়ে ভালো ইনস্ট্রুমেন্ট যদি কারোর কাছে চাও তাহলে অ্যাপোলোতে যাও, বাট মেডিকা সেই সময় প্রথম বাইপ্যাপ নিয়ে এসেছে কলকাতার মধ্যে, ঠিক আছে। অ্যাপোলোর কলকাতাতেও বাইপ্যাপ ছিল না, চেন্নাই অ্যাপোলোতে হয়তো ছিল, মেবি, জানি না। সেই বাইপ্যাপে ওকে দিয়েছিল আর কি, সেই জন্যই এই বিলটা এসেছিল। বাইপ্যাপ সবে বিদেশ থেকে এনেছে, তার একটা বিশাল দাম আছে, কয়েক কোটি টাকা হয়তো বাইপ্যাপের দাম। 15 দিন ওকে বাইপ্যাপে রেখেছে, 50 লাখ টাকা বিল করেছে, কিন্তু তাতেও বাঁচেনি।
তো এই যে যারা সিগারেট খাও, স্মোক করো, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র খাও, তাদের এটা বলে রাখি, আজকে খাচ্ছ খাও 2 মিনিট মুডটা ঠিক করার জন্য, কালকে তৈরি থাকো পার ডে লাখ লাখ টাকা খরচা করার জন্য। আমি চাই না যে তোমাদের কারোর সাথে এটা হোক, তাই জন্য আজকে সাবধান করলাম, ঠিক আছে? এবার শুধু যে তোমাদের সাথে হবে তা না ব্যাপারটা। তুমি তোমার বন্ধুর সাথে খাচ্ছ, তোমার পাশে যে মেয়েটা বসে আছে, যে বান্ধবীটা বসে আছে, যে গার্লফ্রেন্ডটা বসে আছে, তুমি না জেনেও তারও ক্ষতি করে দিচ্ছ। তোমার না হলেও হয়তো তার হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলো একটু ভেবে কাজকর্ম করবে, ঠিক আছে? 2 মিনিটের রিল্যাক্সেশনে সারা জীবনের জন্য একটা খারাপ জিনিস বয়ে নিয়ে বেড়াবে, এটা যেন না হয়, এটা কখনোই এক্সপেক্টেড নয়। 2 মিনিটের তো ব্যাপার, মুডটা খারাপ হয়েছে, একটা ভালো গান শোনো না, গানের একটা প্লেলিস্ট তৈরি করে রাখো, যেটা তোমাকে মুডের সময় হেল্প করবে, তোমার মুড খারাপ হলে হেল্প করবে, ঠিক আছে? চলো না একটু চা খেয়ে এসো, একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে এসো, মুডটা ঠিক হয়ে যাবে। ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ো ভাই, ঠিক আছে? অনেক ওয়েজ আছে, অনেক ওয়েজ আছে। কোথাও ঘুরতে চলে যাও 2 দিনের জন্য, ফোন টোন রেখে দাও বাড়িতে, হোয়াটসঅ্যাপে শুধু একটা স্ট্যাটাস দিয়ে দাও যে এই 2 দিনে আমাকে আপনারা পাবেন না, 2 দিন পরে যা বলার বলবেন, 2 দিনের জন্য আউট অফ স্টেশন। ব্যাস, লোকজন চাইবেও না তোমাকে, তুমি সবাই তো জেনে গেল যে হ্যাঁ 2 দিনের জন্য বাইরে গেছে, যেতেই পারে, মানুষের এমার্জেন্সি থাকে। এত উপায় আছে, কেন 2 মিনিটের জন্য কেন খারাপ করবে নিজের ফিউচারটা, ঠিক আছে? বাট দেখো কি বলতো, মানুষকে এসব বললে মানুষ আবার ভাবে এরকম যে দেখো জ্ঞান দিচ্ছি হয়তো, কিন্তু জ্ঞানটা নাও, কারণ আমরা ভুক্তভোগী, আমরা জানি, দেখেছি যে মানুষ কি পরিমাণে ফেসেছে, ঠিক আছে? জানো, আমার নিজের হেলথ ইন্স্যুরেন্স ছিল না, ঠিক আছে? ওইটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে পরের দিন হেলথ ইন্স্যুরেন্স করেছি, বুঝলে ব্যাপারটা, ঠিক আছে? যে কি পরিমাণে একটা মানুষের উপর প্রেশার আসতে পারে যদি অবস্থা খারাপ হয়। চলো দাদা, বলো। একটা কথা জিজ্ঞেস করার ছিল। একটা নয় 10টা বলো। হ্যাঁ, সেটা হচ্ছে এই হেলথ ইন্স্যুরেন্সে তুমি যে কথাটা বললে, আমি এজেন্ট নই ভাই, আমাকে কোনো কোম্পানির নাম জিজ্ঞেস করো না, তুমি নিজে সার্চ করে করবে। আমি কোনো কোম্পানির কথা জিজ্ঞেস করছি না, তাহলে কি আমি আছে? মোটামুটি সব কোম্পানি মিলে একটা কথা জিজ্ঞেস করছি। ধরো তোমার জীবনে এরকম একটা মানে ঘটনা ঘটলো যে তুমি হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রেখেছো, কিন্তু তোমার কোনোদিন হেলথ ইন্স্যুরেন্সের দরকার পড়লো না। এবার তুমি তো একটা প্রতি মাসে বা কখনো একটা টাকা তুমি জমা দিচ্ছ, সেই টাকাটা কি আর তুমি বা তোমার ফ্যামিলি কখনো পাবে? না, পাবো না তো। যদি টাকাটা কোনো দরকারে না লাগে। না, পাবো না তো। দরকারে লাগেনি কে বলছে? তোমার সিকিউরিটি দিচ্ছে। নরেন্দ্র মোদী যখন ব্ল্যাক ক্যাট নিয়ে ঘুরে বেড়ায়, ওই ব্ল্যাক ক্যাট গুলোর খরচা হয় না? বা ধরো মুকেশ আম্বানি যে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, মুকেশ আম্বানিকে কেউ অ্যাটাক করেনি আজ পর্যন্ত, শুনেছো মুকেশ আম্বানিকে কেউ অ্যাটাক করেছে? শুনেছো কি? না, করেনি। তো মুকেশ আম্বানি যে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, সেই সিকিউরিটির পেছনে হয়তো প্রতি মাসে মোটামুটি 30 থেকে 40 লাখ টাকা খরচা হয়, সেটাও তো খরচা হচ্ছে। মুকেশ আম্বানিকে অ্যাটাক না করলে মুকেশ আম্বানি ভাববে আরে আমাকে তো অ্যাটাক করলো না, তাহলে এই 30 লাখ 40 টাকা 40 লাখ টাকা প্রতি মাসে খরচা করলে এটা বেকার হয়ে গেল। কথাটা কি এরকম নাকি? হ্যাঁ, মানে ওইভাবে ভাবলে তো ওই দিকটা চলেই যাওয়া যায়। তা তুমি ভাববে না কেন? সব রকম ভাবে ভাববে তো। মানুষ হয়েছে যখন ভাববে বলেই মানুষ হয়েছে না, মানুষের এই ভাবনা চিন্তা আছে বলেই মানুষ, নাহলে তো মানুষ হওয়ার দরকার ছিল না। ফিতাকিমি হয়ে ঘুরে বেড়াতে, কেন্দ্রই হয়ে ঘুরে বেড়াতে, টিকটিকি হয়ে ঘুরে বেড়াতে, ভাবনা চিন্তা থাকতো না। মানুষ হয়েছে কি জন্য বলো? সব রকম ভাববে বলেই তো মানুষ। হ্যাঁ, মানে সে তো অবশ্যই। তাহলে এই তো তোমার প্রোটেকশন দিচ্ছে, তোমার সিকিউরিটি দিচ্ছে, তার একটা খরচা নেই? বলো। আমি সেটা কালকে ধরো আজ থেকে 3 বছর 4 বছর 5 বছর পর তুমি অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স অ্যানালিস্ট জানো, এই যে ধরো ইন্স্যুরেন্স পলিসিগুলো মার্কেটে বেরোয়, এগুলো কিন্তু মেশিন লার্নিং থেকেই তৈরি হয় সব। একটা ইন্স্যুরেন্স পলিসির কত দাম হবে, মানে ধরো আমি যে ইন্স্যুরেন্সটা করেছি আমার তার একটা প্রিমিয়াম আছে, হোয়াট এভার ইট ইজ, এক্স অ্যামাউন্ট ওয়াই অ্যামাউন্ট কিছু একটা প্রিমিয়াম আছে, কিন্তু কে ডিটারমাইন করে দিচ্ছে যে সেই প্রিমিয়ামটা এক্স অ্যামাউন্ট ওয়াই অ্যামাউন্ট হওয়া উচিত, যাতে কোম্পানিও প্রফিটে থাকে, আমাকেও আমার দরকারে হেল্প করতে পারে। তো হেল্প মানে হচ্ছে আমাকেও আমার দরকারে সাপোর্ট দিতে পারে, আমাকে যে কারণে ও পলিসিটা দিয়েছে সেই সাপোর্টটা তো দিতে হবে ওকে। যে আজকে যদি আমার কোনো হসপিটালাইজেশন হয়, যে এত বিল হলে আমাকেও টোটাল বিলটা পেমেন্ট করবে, এই সাপোর্টটা তো দিতে হবে ওকে। তো এই যে ক্যালকুলেশনটা, যে এত টাকা প্রিমিয়াম রাখলে এতগুলো পলিসি সেল হলে তবে কোম্পানি সার্ভাইভ করবে এবং সাপোর্ট দিতে পারবে, সার্ভিস দিতে পারবে, এর তো একটা ক্যালকুলেশন আছে। দ্যাট অলসো ডিপেন্ডস অন ম্যাথমেটিক্স, দ্যাট অলসো ডিপেন্ডস অন এআই।
মেশিন লার্নিং, ঠিক আছে? তো কালকে যখন তুমি ওই কোম্পানিতে গিয়ে চাকরি করবে তখন কি তুমি এটা ভাববে? ভেবে দেখো তো, তখন তুমি কি চাইবে? দেখবো যে আমার নিজের প্রফিট, কোম্পানির প্রফিট। সো এখন উইন উইন সিচুয়েশনে খেলো না, যে তোমারও প্রফিট হওয়া চাই, আবার যে কোম্পানি আছে তারও টিকে থাকা চাই। কোম্পানি যদি লাঠি উঠে যায় তাহলে তোমাকে কে সিকিউরিটি দেবে? আবার তোমার যখন দরকার হবে তখন যেন কোম্পানিটা সিকিউরিটি দেয় তোমাকে, এটাও দেখতে হবে। বোঝা গেল? তো উইন উইন সিচুয়েশনে খেলো, দ্যাট ইজ বেটার, দুজনের জন্য উইন উইন সিচুয়েশন। তুমি শুধু খেলে যাবে, তুমি শুধু বলবে আমার দরকারে আমাকে দেখো, আর তুমি ওকে দেখবে না, তা কখনো হয়? বুঝেছি। এটা তো বুঝতে হবে। তুমিও সার্ভাইভ করো, তুমিও গ্রো করো, ও সার্ভাইভ করুক, ও গ্রো করুক। তোমার দরকারে ওকে তুমি আজকে তুমি প্রিমিয়াম দাও যাতে ও তোমাকে দরকারে সাপোর্ট করে, এই হলো ব্যাপার। বোঝা গেল কি? হ্যাঁ, বুঝা গেছে, বুঝা গেছে। তাহলে এবার আশা করি আর কনফিউশন থাকবে না মনের মধ্যে না যে কেন করব। স্যার আপনার ওই এক্সাম্পলটা মারাত্মক ছিল, এই যা হ্যাডা করেন তো যা 40 টাকা চলে গেল। এইটাই তো ব্যাপারটা না, আলটিমেটলি তো আমরা ভাবি না না যে আম্বানি যদি ভাবে ইস আমাকে তো অ্যাটাক করলো না, 30-40 লাখ টাকা নষ্ট, এরকম না ব্যাপারটা না। চলো তো দেখো আমি যে এক্সাম্পলটায় আসছিলাম ফিরে আসছি। তো সাইজ অফ দ্য টিউমার থেকে ধরো আমার যে হসপিটাল আছে, মেবি আমি তো আমার হসপিটালে ভাবলাম যে আমার যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টগুলো আসছে তাদের টিউমার সাইজটাকে আমি ক্যালকুলেট করব। দেখলাম টিউমার সাইজটা 2টা সাইজ যেটা বলছি, ধরো আমি টিউমারের রেডিয়াস মেজার করলাম 2 মিলিমিটার। জাস্ট কথাটা বোঝো, 2টা আমার দরকার, আমি সমস্ত কিছু একই ইউনিটে রাখবো, একইভাবে রাখবো। আমি যদি প্রথমবার টিউমারের সাইজ মেজার করি, দ্বিতীয়বারও সাইজে মেজার করব। প্রথমবার যদি রেডিয়াস মেজার করি, দ্বিতীয়বারও রেডিয়াসই মেজার করব। দ্বিতীয়বার হঠাৎ করে ডায়ামিটার মেজার করব না, যা করছি একই রকম করব, একই রকম ইউনিটে করব, একই রকম এককে করব, ঠিক আছে? দেখলাম প্রথম যে পেশেন্টটা এসেছে তার 2 সাইজে তার বিনাইন মানে আমি 0 লিখছি, ম্যালিগন্যান্টকে 1 লিখছি। এবার তুমি বলতেই পারো 0-1 কেন লিখছি, বিনাইন ম্যালিগন্যান্ট লিখতে পারতাম। আরে বাবা বিনাইন কথাটা লিখতে গেলে কটা লেটার আছে? 1 2 3 4 5 6, তো 6টা আমাকে লিখতে হবে। আর আমি যদি তার বলতে 0 বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে, লেখা তাড়াতাড়ি হবে, কম ডেটা স্টোর হবে, সব দিক থেকে প্রফিট, ঠিক আছে? সেই জন্য 0-1 লেখা হচ্ছে। ওকে, তাহলে 2 সাইজে 0 লিখছি, 5 সাইজে 1 লিখলাম। 1 লিখলাম মানে পরে যে পেশেন্টটা এসেছে তার সাইজ 5 দেখেছি এবং তার ম্যালিগন্যান্ট আছে মানে তার ক্যান্সার আছে, ঠিক আছে? তারপরে যে পেশেন্টটা আছে তার সাইজ 1 দেখেছি এবং তার ক্যান্সার নেই অর্থাৎ বিনাইন আছে। তারপরে যে পেশেন্টটা এসেছে তার সাইজ 7 দেখেছি এবং তার ম্যালিগন্যান্ট আছে অর্থাৎ তার ক্যান্সার আছে। এরকম একটা ডেটা আছে। ধরো আমার খুব বড় হসপিটাল, আমার হসপিটালে শুধু ব্রেস্ট ক্যান্সারের প্রচুর পেশেন্ট আছে এবং সেই পেশেন্টের আমি এরকম একটা চার্ট তৈরি করলাম। কি লাভটা হচ্ছে এটাই, এর পরে যখন কোনো পেশেন্ট আসবে তাকে দেখে যেন আমি বলতে পারি যে দেখুন আপনার এই টিউমারটা ম্যালিগন্যান্ট হওয়ার চান্স অনেক কম, সুতরাং আপনি শুধু 4-5 বার টেস্ট করাবেন না, একবার আপনার মানসিক শান্তির জন্য টেস্টটা করে নিন, মেন্টালি স্যাটিসফাই হয়ে যান, ব্যাস তারপরে আপনি নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? আপনি টিউমারের অপারেট করিয়ে নিন, আপনাকে ক্যান্সার নিয়ে চিন্তা করতে হবে না। এই সাজেশনটা দেওয়াটা দরকার পেশেন্টকে, তাহলে পেশেন্টই বা শিওর হবে কি করে যে তার অ্যাকচুয়ালি আছেটা কি। আচ্ছা তোমাকে তো একটা কথা বলেই নি যে টেস্ট করানোর সমস্যার একটা সমস্যা তো বলেছি হিউজ পরিমাণে খরচা, যেটা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না, ঠিক আছে? আরেকটা হচ্ছে এই যে টেস্টটা হয়, কিরকম টেস্ট হয় তোমাকে বলি। ধরো টিউমারটা বলের মতো, একটা ছোট্ট ধরো রাবারের বল, যেটাকে পিং পং বল বলে, ওই ধরনের পিং পং বল সাইজ মনে করো, ঠিক আছে? এবার ওই যে বলটা ছোট্ট একটা বল, টেস্ট কিভাবে করা হয়, একটা ছোট্ট ছুঁচ নেওয়া হয়, ছুঁচ বলো সিরিঞ্জ বলো যাই বলো না কেন, নিয়ে ওই একটা পার্ট থেকে, ওই বলটার একটা সাইড থেকে, যে কোনো একটা সাইড থেকে একটা কিছু সেলস তুলে আনা হয়। সেল মানে ওই মানে বাংলায় কি বলে কোষ, ঠিক আছে? কিছু সেলস তুলে নেওয়া হয়, ঠিক আছে? তুলে এনে ওই সেলটাকে ল্যাবরেটরিতে স্টাডি করা হয়, ঠিক আছে? স্টাডি করে দেখা হয় যে ওই সেলে ক্যান্সার কতটা আছে বা নেই, হ্যাঁ, ঠিক আছে? এবার হতে পারে যে টিউমারে তুমি যে সেলটায় ওই টাচটা করলে, ওই টাচটা করার জন্য ক্যান্সারটা হয়তো ছড়াচ্ছিল না। ক্যান্সার আমরা বলি না যে ছড়িয়ে গেছে গোটা বডিতে, তো হয়তো ছড়াচ্ছিল না, এক জায়গায় ছিল, সেটা স্প্রেড করছিল না বা ফাস্ট গ্রো করছিল না, স্লো গ্রো করছিল। যখন তুমি ওটাকে খোঁচা মারলে, ওই যে পিঞ্চ করলে, দ্যাট পিঞ্চিং মেবি সামটাইমস এটা হয় যে পিঞ্চ করার পরে গ্রোথটা অনেক বেশি হয়ে যায়। তাহলে ওই যে পেশেন্টটাকে তুমি পিঞ্চ করলে হয়তো 4-5 বছর ওই একইভাবে সে চালিয়ে নিত, তার হয়তো ক্যান্সার গ্রো করতো না,
কোনো সমস্যা হতো না, মোটামুটি 5-6 বছর আরামসে কিছু বুঝতেই পারতো না মেবি। কিন্তু ওই যে একবার খোঁচাটা মারলে ওই পিঞ্চিং এর জন্য 5 মাসের মধ্যে গোটা বডিতে ছড়িয়ে যাবে। একটা সেলে ক্যান্সার ছড়িয়ে যাওয়া মানে সেলটা ডেড হয়ে গেল, ডেড সেল, সেই সেলটা আর কোনো কাজ করতে পারবে না বডিতে। যার কিডনিতে ক্যান্সার আছে যদি গোটা কিডনিতে ছড়িয়ে যায় তাহলে কিডনিটা ফেল করবে। লাংস ক্যান্সার মানে লাংস ফেল করবে। হার্টে সাধারণত ক্যান্সার হতে আমি কারো শুনিনি, বাট যদি হয় তাহলে হার্ট ফেল করবে। এই হচ্ছে ব্যাপার, মানে সেই অর্গানটা আর কাজ করবে না কয়েকদিন পর থেকে। এবার একটা অর্গান যদি কাজ না করে, ধরো তোমার বাড়িতে যে জলটা আসে, জলটা তো পাইপ লাইনের থ্রু আসে, অনেক জাংশন দিয়ে আসে, অনেক জয়েন্ট দিয়ে আসে, তার মাঝখানে অনেক পাম্পস বসানো থাকে, মাঝখানে কোনো একটা পাম্প খারাপ হয়ে গেল, তোমার বাড়িতে জল আসবে? আসবে? আসবে কি আসবে না? আসবে না রে ভাই, বলো হ্যাঁ কি না? তো জল যদি না আসে তাহলে তোমার বাড়ি চলবে না। ঠিক তেমনি যদি একটা অর্গান ফেল করে তাহলে বডিতে সমস্ত জিনিসগুলোই আস্তে আস্তে ফেল করতে শুরু করবে। তোমার বাড়ির লোকজন রেগে যাবে, এই বাড়িতে জল আসছে না সকালবেলা, তাহলে জল খাবো কোথা থেকে? ঠিক আছে, অফিস যাওয়ার আগে স্নান করবো কি করে? অফিসে গিয়ে স্নান করবো নাকি আমি? বাবা বলছে এই অফিসে গিয়ে স্নান করবো নাকি, যা দেখ কেন জল আসছে না। ঠিক আছে, দাদা বলছে ইয়ার কি হচ্ছে নাকি, কলেজ যাবো আমি, কাজ আছে, অফিস যেতে হবে, কি হচ্ছে এসব, কর্পোরেশন খারাপ, এ খারাপ সে খারাপ। ঠিক আছে, তো তোমার বডিরও এই অবস্থাই হবে ভাই। যদি কোনো একটা অর্গান কোনোদিনও ফেল করে তাহলে গোটা বডি ফেল করবে একটা টাইমে এসে। এবং এইটাই হয় অ্যাকচুয়ালি ইন কেস অফ ক্যান্সার। তো সেই জন্যই ওই যে টেস্ট করব এটা খুব মজার কথা নয়। ক্যান্সারের টেস্ট যেটা তোমাকে বললাম আর কি, সেটা করাটাও কিন্তু একটা ডেডলি সিচুয়েশন তৈরি করতে পারে যদি সেখানে সত্যি সত্যি ক্যান্সার থাকে। তো ঠিক আছে, ডেডলি সিচুয়েশন তৈরি করে দিতে পারে। সো টেস্টটা করাটাও খুব একটা খুশির বা আনন্দের বিষয় নয়। তো সেই কারণে টেস্ট অ্যাভয়েড করে যদি কোনোভাবে আগে থেকে জানা যায় যে হ্যাঁ ভাই ক্যান্সার থাকার চান্স নেই সেখানে, তাহলে খরচাটা বাঁচানো যাবে। বা যদি ক্যান্সার থাকার চান্স থাকে তাহলে তোমাকে ডক্টর বলবে যে আপনি ভাবুন যে আপনি এখন টেস্টটা করাবেন কিনা। কারণ যদি ক্যান্সার থাকে, কারণ আপনার এখানে দেখা যাচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করে এআই অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যে আপনার ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি, তাহলে আপনি ভাবুন যে এখন টেস্টটা করাবেন কিনা। কারণ আপনি এখন এমনিতে ভালো আছেন, বাট যদি আমি টেস্টটা করি এটার পরে কিন্তু হতে পারে যে ক্যান্সারটা খুব ফাস্ট আপনার বডিতে ছড়িয়ে গেল। এখন আপনি যে ভালো আছেন, মেবি এই অবস্থায় আপনি 10 বছর 20 বছর কাটিয়ে দেবেন আস্তে আস্তে, তারপরে হয়তো গিয়ে আপনার অসুবিধা হতে পারে, তখন আপনি ট্রিটমেন্ট শুরু করলেন। বাট হতে পারে যে আমি যদি এখন টেস্ট করি 3 মাসের মধ্যে আপনার গোটা বডিতে ছড়িয়ে যাবে, তাহলে আপনাকে তখন মানে যে ট্রিটমেন্ট বলা হয়, ইভেন ট্রিটমেন্ট ইজ অলসো ভেরি কস্টলি। তোমরা জানো যে একটা ক্যান্সারের সাকসেসফুল ট্রিটমেন্ট করতে টোটাল ট্রিটমেন্টের কস্ট যদি ধরি 20 থেকে 25 লাখ টাকা খরচা, টোটাল ট্রিটমেন্টের কস্ট। আমি কোনো গভর্নমেন্ট সাবসিডির ক্ষেত্রে যাচ্ছি না। এবার তুমি বলবে আমার গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী কার্ড আছে, অমুক কার্ড আছে, আয়ুষ্মান ভারত কার্ড আছে, সেসব আলাদা ব্যাপার, আমি তার কথা যাচ্ছি না। আমি বলছি এটা নর্মাল ইন্ডিয়ান ট্রিটমেন্ট প্রসিডিওর, যেটা সেই ইন্ডিয়াতে ট্রিটমেন্ট প্রসিডিওর যেগুলো ফলো করা হয় সেই ট্রিটমেন্টটা করতে মোটামুটি 20 থেকে 25 লাখ টাকা খরচা হয় ক্যান্সারের ক্ষেত্রে। এবার কিছু কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আলাদা ব্যাপার, আমি এক্সেপশনাল সেই সিচুয়েশনে যাচ্ছি না। ঠিক আছে, বেস্ট ফেসিলিটিসে চাইলে হয়তো আরো বেশি খরচা। তুমি বললে আমি মুম্বাইতে গিয়ে কি আছে না ওই কোকিলা ভ্যান, এই কি বলে ওটাকে, কোকিলা ভ্যান, ঠিক আছে, আম্বানিদের হসপিটাল কোকিলা ভ্যান হসপিটালস, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করো। তো কোকিলা ভ্যান তো টাকা নেবেই, 20 থেকে 25 ছিল, সেটা হয়ে যাবে 80 থেকে 90 লাখ হবেই। তো কোকিলা ভ্যানে গিয়ে ট্রিটমেন্ট করাবে, খরচা হবে না, সেটা আলাদা ব্যাপার। বাট তুমি যদি এটা নর্মাল ভালো ঠিকঠাক জায়গায় মিডল ক্যাটেগরি, খুব বেশি প্রিমিয়াম কিছু নয়, লাক্সারিয়াস কিছু নয়, ট্রিটমেন্টটা ভালো হয়, এরকম জায়গায় যাও 20 থেকে 25 লাখ টাকা খরচা হবে। তো অনেকেই থাকে সেটা এখন অ্যাফোর্ড করতে পারবে না, ভবিষ্যতে আমি ট্রাই করবো অ্যাফোর্ড করার, তাহলে আমি এখন চেষ্টা করে কি করবো? আমার এখন জেনেই বা লাভটা কি হবে? আর যদি আমি জানতেই যাই তাহলে হয়তো ছড়িয়ে যাবে, করতে পারবো না। এই জিনিসগুলো ভাবতে হয়। তো সেই কারণে আগে থেকে গেস করাটা, ডিটারমাইন করার চেষ্টা করাটা অনেক বেশি দরকার, যে ম্যালিগন্যান্ট আছে কি নেই। বিনাইন থাকলে ভালো, তাহলে সেক্ষেত্রে টেস্ট করার রিস্কটা নিতে পারি। ম্যালিগন্যান্ট থাকলে আমাকে ভাবতে হবে যে যদি আমি টেস্ট করি সেটাকে যদি স্প্রেড করে, তখন সেটাকে আটকানোর জন্য যে খরচাটা, সেটা আমি করতে পারবো তো এই মুহূর্তে। ঠিক আছে, চল এবার যেটা বলছি ভাবো, কথাটা বুঝো। দেখো
আমরা এই যে ডেটাগুলো কালেক্ট করলাম, ধরো আমার একটা হসপিটাল আছে, আমার হসপিটালে ব্রেস্ট ক্যান্সারের যে পেশেন্টগুলো আছে তাদের এই ডেটাটা কালেক্ট করলাম। জাস্ট কালেক্ট করে আমি সেই ডেটাটাকে গ্রাফে ফেললাম। গ্রাফে ফেলে আমার ক্লাসিফিকেশন মেথড তৈরি করার চেষ্টা করছি। গ্রাফে আমি কিরকম ভাবে ফেলছি, 0 1 এইভাবে ফেললাম। 0তে আমি এখানে রাখবো, 1 হলে আমি উপরে রাখবো, মানে যেরকম হাইটে দেয়, 1 হলে 1 হাইটে দেবো, 0 হলে 0 হাইটে। তো আমি দেখলাম আমার যে প্রথম টিউমার সাইজটা সেটা ছিল 1 ইউনিট, মানে 2 ইউনিট। 2 ইউনিটে আমার ছিল B9, তাহলে 2 ইউনিটে B9, কথাটা বোঝো। তারপরে 5 ইউনিটে আমার 5 ইউনিট মানে এখানে, কথাটা বোঝো, 1 2 3 4 5, 5 ইউনিটে আমি দিলাম ম্যালিগন্যান্ট 1। তারপরে 1 ইউনিটে আবার B9, তাই জন্য এখানে রেখেছি। আবার 7 ইউনিটে 5 6 7, 7 এ আবার ম্যালিগন্যান্ট এখানে রেখেছি। তাহলে এইভাবে আমি গ্রাফে রাখতে পারি, ঠিক আছে। অথবা গ্রাফে আমি এইভাবেও রাখতে পারি। ধরো আমি একটা সিঙ্গেল লাইনের উপর ফেললাম, ফেলে দেখলাম যে আমার এই 1 ইউনিটে B9, 2 ইউনিটে B9, 3 ইউনিটে B9, 4 ইউনিটে B9, 5 ইউনিটে ম্যালিগন্যান্ট, তাহলে সেটাকে ক্রস দিলাম। 0 মানে যেখানে আমার 0 ভ্যালু আসছে সেখানে আমি গোল দিলাম, 1 ভ্যালু আসছে ক্রস দিলাম, ঠিক আছে, ওকে। আর কালারটাও আলাদা করে দিলাম যাতে চোখে পড়ে তাড়াতাড়ি, ঠিক আছে। তারপরে আবার আমার 6 ইউনিট যখন সাইজ তখন আবার B9, তাহলে গোল দিয়েছি। 7 ইউনিট সাইনে আবার ম্যালিগন্যান্ট হয়েছে, তাহলে ক্রস দিয়েছি। তাহলে এইভাবে আমি ডেটাটা তৈরি করলাম। এবার ধরো একটা নতুন পেশেন্ট আসলো যার টিউমার সাইজটা হচ্ছে 7 আর 8 এর, মানে এটা ধরো 7, এটা ধরো 1 2 3 4 5 6 7, এটা 7 এটা 8। ধরো আমার টিউমার সাইজটা এসেছে 7.5, মানে 7 আর 8 এর মাঝামাঝি, যে এখন আমার কাছে পেশেন্টটা এসেছে। তো আমি এবার তাকে বলবো কি করে যে আপনার ম্যালিগন্যান্ট হওয়ার চান্স বেশি না আপনার বিনাইন হওয়ার চান্স বেশি, সেটাই তোমাকে আমি বোঝাচ্ছি। তো এক্ষেত্রে কি করা হয়, ক্লাসিফিকেশন করা হয়। ক্লাসিফিকেশন মেথডটা ভালো করে বোঝো। আমরা ক্লাসিফিকেশনে কি করি অ্যাকচুয়ালি বোঝো। আমরা অ্যাকচুয়ালি একটা ক্লাস ক্যাটেগরি তৈরি করি। ক্লাস ক্যাটেগরি তৈরি করে প্রেডিক্ট করার চেষ্টা করি যে মানে স্মল নাম্বার অফ পসিবল আউটপুট কি হতে পারে, মানে ব্যাপারটা বোঝো। ধরো ধরো আমি বললাম ক্লাসিফিকেশন প্রেডিক্ট ক্যাটেগরিজ অফ পসিবল আউটপুট, মানে কি টাইপের পসিবল আউটপুট হতে পারে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে এই যে পেশেন্টটা এসেছে তার টিউমার সাইজটা 7.5, তাহলে 7.5 এমন একটা জায়গা যার বাঁদিকে মোটামুটি দুটো ম্যালিগন্যান্ট আর 1 2 3 4 চারটে বিনাইন ছিল, আর যার ডান দিকে তিনটে ম্যালিগন্যান্ট একটা বিনাইন। তাহলে আমার 7.5টা এমন একটা পজিশনে আছে যে তার বিনাইন এবং ম্যালিগন্যান্ট হওয়ার চান্স মোটামুটি সমান সমান। তাহলে তাকে আমি এটাই বলবো যে আপনার 50-50 চান্স দেখতে পাচ্ছি আমার ক্যালকুলেশন থেকে যে আপনার ক্যান্সার থাকতেও পারে নাও থাকতে পারে, থাকার চান্স না থাকার চান্স 50-50 দেখছি, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট ধরো বললাম যে আমি কি করলাম যে ম্যালিগন্যান্ট দেখছি। দেখো ম্যালিগন্যান্টও কিন্তু অনেক রকম হয়, মানে সমস্ত ক্যান্সার এরকম নয় যে আজকে হলে কালকেই পেশেন্ট মারা যাবে, এরকম ব্যাপার নয়। আবার এরকমও ক্যান্সার থাকে যে মোটামুটি 1 মাস 3 মাসের মধ্যে পেশেন্ট হয়তো মারা যাবে। আবার এরকমও ক্যান্সার থাকে যে 30 বছর 40 বছর বেঁচে আছে উইথ ট্রিটমেন্ট, ঠিক আছে। মানে ডিপেন্ড করে যে কি টাইপের ম্যালিগন্যান্ট তার উপরে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা টাইপ 1 ম্যালিগন্যান্ট, টাইপ 2 ম্যালিগন্যান্ট, দু ধরনের ম্যালিগন্যান্ট নিতে পারি। আরো বেশি ধরনের ম্যালিগন্যান্ট থাকতে পারে। মানে ক্লাসিফিকেশন তুমি করতে চাইছো, সোজা কথা ক্লাসিফাই করছো যে টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে, টাইপ 3 হতে পারে, কাইন্ড অফ এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো তুমি কি করলে, তুমি বললে যে আচ্ছা আমাদের কাছে যে ম্যালিগন্যান্ট গুলো ছিল, এখানে দুটো ম্যালিগন্যান্ট ছিল, তারা টাইপ 2 এর ম্যালিগন্যান্ট। এখানে যে ম্যালিগন্যান্ট গুলো আছে তারা টাইপ 1 এর ম্যালিগন্যান্ট। তাহলে এবার পেশেন্টকে বলাটা যে আপনার যদি এই জায়গাটায় আপনার টিউমার সাইজটা মোটামুটি এই দুটোর মাঝখানে থাকে, সেটা আপনার অ্যাকচুয়ালি টাইপ 1 ম্যালিগন্যান্ট হওয়ার চান্স বেশি। আবার যদি এইখানে থাকে মাঝামাঝি আপনার টিউমার সাইজটা, তাহলে ম্যালিগন্যান্ট না হওয়ার চান্স বেশি, অর্থাৎ বিনাইন হওয়ার চান্স বেশি। আবার যদি এই জায়গাটায় থাকে তাহলে টাইপ 2 এর ম্যালিগন্যান্ট হওয়ার চান্স বেশি। এইভাবে আমরা পেশেন্টকে জানানোর চেষ্টা করি যে আপনার কোনটা হওয়ার চান্স বেশি, ঠিক আছে। এবার পেশেন্টকে ডিসিশন নিতে বলি যে আপনি টেস্ট করাবেন কি করাবেন না, ঠিক আছে। এইগুলো ব্যাপার। এবার অনেক সময় কি করা হয়, তুমি একটা জিনিস বোঝো, শুধুমাত্র সাইজ দেখে তো আর কারেক্ট ইনফরমেশন কোনোদিনই দেওয়া যায় না। চেষ্টা করা হয় যে হ্যাঁ যতটা কারেক্ট দেওয়া যায় ততটা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র টিউমার সাইজ দেখে কোনোদিনই কারেক্ট ইনফরমেশন দেওয়া সম্ভব নয়। এটা জাস্ট একটা প্রিলিমিনারি এক্সাম্পল ছিল যে এইভাবে আমরা করতে পারি। তো এটাকে আরো বেটার স্টাডি করার জন্য আমরা এরকম করলাম, পেশেন্টের এজ এবং টিউমার সাইজ দুটোকে স্টাডি করা শুরু করলাম। আগেরবার শুধু টিউমার সাইজ এবং ম্যালিগন্যান্ট কি ম্যালিগন্যান্ট নয় এটা করেছিলাম। এবার কি করলাম, টিউমার সাইজ, পেশেন্টের এজ এবং ম্যালিগন্যান্ট কি ম্যালিগন্যান্ট নয়। অর্থাৎ যদি টিউমার সাইজ এখানে থাকে, এজ যদি এখানে থাকে, তাহলে সেই পেশেন্টটার ধরো বিনাইন এসেছে, যার টিউমার সাইজ এটা
এজ এটা, সেই পেশেন্টটার বিনাইন এসেছে। আবার যার টিউমার সাইজ এটা এবং এজ এখানে, তার ধরো ম্যালিগন্যান্ট এসেছে। মানে এইভাবে আমরা কি করলাম, হয় গোল দিলাম না হয় ক্রস দিলাম। বিনাইন আসলে গোল দিলাম, ম্যালিগন্যান্ট আসলে ক্রস দিলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা একটা আইডিয়া করার চেষ্টা করছি যে আমার যে নতুন পেশেন্ট আসছে, ধরো একটা পেশেন্ট আসলো যার টিউমার সাইজ এবং এজ প্লট করে আমি এই পয়েন্টটা পেয়েছি। এবার আমি পেশেন্টটাকে জানানোর চেষ্টা করব যে আপনার ম্যালিগন্যান্ট হওয়ার চান্স বেশি না বিনাইন হওয়ার চান্স বেশি। কি করে করব? আমরা এখানে ক্লাসিফিকেশন করব একটা ক্লাসিফিকেশন লাইনের সাহায্যে। তাহলে আমরা কি করলাম, আমরা একটা লাইন ড্র করলাম, যে লাইনটা মোটামুটি মোর অর লেস একদম 100% অ্যাকিউরেট এখানে কেউ নয়। গুগলও তোমাকে কোনোদিনও 100% অ্যাকিউরেট ইনফরমেশন দিতে পারে না, একটা টেস্টও কোনোদিনও 100% কনফার্মেশন দিতে পারছে না। তাহলে তুমি আশা করছো কি করে তোমার মডেল 100% কনফার্ম হবে? 99.99999% কনফার্ম করতে পারো, কিন্তু 100 কোনোদিনও করতে পারবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো, তাহলে এমন একটা লাইন তুমি ড্র করছো যে লাইনের এই সাইডটায় ম্যালিগন্যান্ট বেশি, এই সাইডটায় বিনাইন বেশি। এবার যখন তোমার পেশেন্টের এই জায়গাটা এসেছে, তখন তুমি বললে যে ঠিক আছে, আপনার তাহলে বিনাইন হওয়ার চান্স বেশি, ঠিক আছে? আপনি টেস্টটা করতে পারেন। ধরো পেশেন্টের ডেটা অনুযায়ী, ধরো মেবি ফর এক্সাম্পল পেশেন্টের টিউমার সাইজটা ধরো এই জায়গায় এসেছে, টিউমার সাইজ এবং এজটাকে প্লট করে ধরো এই জায়গায় এসেছে, তাহলে এই লাইন থেকে অনেক দূরে আছে। আমি দেখছি যে এই লাইনের কাছাকাছি মোটামুটি বিনাইন শুরু হয়ে গেছে। যদি ম্যালিগন্যান্ট থাকে দু একটা কাছাকাছি থাকতে পারে, যখন দূরে চলে আসছো লাইন থেকে তখন তার বিনাইন হওয়ার চান্স অনেক বেশি। তাহলে আমি বললাম যে আচ্ছা, আপনার তো টিউমার বিনাইন হওয়ার চান্স অনেক বেশি, অর্থাৎ ক্যান্সার না থাকার চান্স অনেক বেশি। তাহলে আপনি বিন্দাস ঘুরুন, আপনার টেস্ট করারই দরকার নেই এখন, যখন প্রবলেম হবে ভবিষ্যতে দেখা যাবে। কথাটা বোঝা গেল? এইভাবে ডিসিশনস নেওয়া হয়। দিস ইজ দ্য প্রসেস অফ টেকিং ডিসিশনস বাই দ্য হেল্প অফ সুপারভাইজড লার্নিং। এই ধরনের সুপারভাইজড লার্নিং কে আমরা বলি ক্লাসিফিকেশন লার্নিং। একটু আগে যেটা তুমি করেছো তাকে বলে রিগ্রেশন লার্নিং। তাহলে রিগ্রেশন আর ক্লাসিফিকেশনের মধ্যে তফাৎটা বোঝো। রিগ্রেশন কি করে, অ্যাকচুয়ালি দুটোই সুপারভাইজড লার্নিং, তাহলে দুটোই আমরা রাইট আনসারস এর উপর ডিপেন্ড করি। কিসের উপর ডিপেন্ড করি বলো? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, কিসের উপর ডিপেন্ড করি? রাইট অ্যানসার। রাইট আনসারস। রাইট আনসার কথাটার মানে কি, একটা কোশ্চেনের আউটপুট কি হবে, একটা ইনপুট দেওয়া থাকলে তার আউটপুট কি হবে, তাকে বলে রাইট আনসার, ঠিক আছে? তো দেখো সেখানে আইদার আমরা রিগ্রেশন মডেল ইউজ করব অর ক্লাসিফিকেশন মডেল ইউজ করব। দুটোর ডিফারেন্স কি? রিগ্রেশন কি করে, প্রেডিক্ট করে একটা নাম্বার, ইনফাইনাইটলি মেনি পসিবল আউটপুট আছে, যেখানে অনেক পসিবল আউটপুট আছে সেখানে একটা নাম্বার প্রেডিক্ট করে। যেমন তুমি তোমার বাড়ির দামের কথা ভাবছিলে, তোমার বাড়ির দাম 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 15 লাখ হতে পারে, হোয়াটএভার ইট ইজ, ইনফাইনাইট নাম্বার অফ পসিবিলিটি আছে, সেখানে একটা প্রেডিক্ট করছে নাম্বার। কিন্তু রিগ্রেশন নাম্বার প্রেডিক্ট করে, বি কেয়ারফুল, যেখানে অনেক পসিবল আউটপুট আছে, ইনফাইনাইট নাম্বার পসিবল আউটপুট আছে। ক্লাসিফিকেশন কি করে, ক্যাটেগরি প্রেডিক্ট করে, নাম্বার নয়। টিউমারটা কেমন, বিনাইন না ম্যালিগন্যান্ট, যদি ম্যালিগন্যান্ট হয় টাইপ 1 না টাইপ 2, ক্যাটেগরি প্রেডিক্ট করে, নট নাম্বার। কোনো নাম্বার প্রেডিক্ট হচ্ছে না, ঠিক আছে? বাট স্মল নাম্বার অফ পসিবল আউটপুট আছে, কিন্তু রিগ্রেশনে ইনফাইনাইট নাম্বার অফ পসিবল আউটপুট ছিল। তাহলে যেখানে সেখানে ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করা যাবে না, যেখানে সেখানে রিগ্রেশন অ্যাপ্লাই করা যাবে না। কোথায় রিগ্রেশন অ্যাপ্লাই করব, কোথায় ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করব, দুটো জায়গাটা আলাদা। কোথায় ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করবে, যেখানে তোমার ক্যাটেগরি প্রেডিক্ট করার দরকার হবে। কোথায় রিগ্রেশন অ্যাপ্লাই করবে, যেখানে নাম্বারের প্রেডিক্ট করার দরকার হবে। নাম্বার 1 আবার নাম্বার 2 কোথায় ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করবে, যেখানে স্মল নাম্বার অফ পসিবল আউটপুট আছে। কোথায় রিগ্রেশন অ্যাপ্লাই করবে, যেখানে ইনফাইনাইটলি মেনি নাম্বার অফ আউটপুট আছে, পসিবল আউটপুট। মাথার মধ্যে ঢুকেছে? ইয়েস অর নো? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, লজ্জা পেয়ে লাভ নেই, আমি বলবো ইয়েস। ঢুকেছে? বাস, একদম ঠিক আছে, যা মনে হবে বলে দেবে, লজ্জা পেয়ে কোনো লাভ নেই। লজ্জা পেলে কোনোদিনও তুমি দাঁড়াতে পারবে না, ঠিক আছে? ওকে, কম্পিটিশনের যুগ, লজ্জা যে পাবে সে কোনোদিনও দাঁড়াতে পারবে না, ঠিক আছে? চলো, আচ্ছা আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে তোমাদের জন্য, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। দেখতে পাচ্ছ সবাই কোয়েশ্চেন? আমি কি কোয়েশ্চেনটাকে বড় করব? সুপারভাইজড লার্নিং is when we give our learning algorithm the right answer y for each example to learn from, which is an example of supervised learning. ঠিক আছে, নিচে দুটো অপশন দেব, কোনটা সুপারভাইজড লার্নিং এর এক্সাম্পল।
অপশন 1 স্পাম ফিল্টারিং, নাম্বার 2 ক্যালকুলেটিং দ্য অ্যাভারেজ এজ অফ গ্রুপ অফ কাস্টমার। এদের মধ্যে কোনটা সুপারভাইজড লার্নিং বলো? স্প্যাম ফিল্টারিং স্যার। স্প্যাম ফিল্টারিং। ব্যাস, চলো আজকে আমি এখানে শেষ করব। শুধু তোমাদের থেকে একটু ফিডব্যাক নিই, কেমন লাগছে এআই এর ক্লাস? এখনো পর্যন্ত তো আমি জাস্ট মডেল করাটা শেখাচ্ছি, কিভাবে মডেল করা হয়, হাতে নাতে মডেল করা এবং সেটাকে প্রবাবিলিটিক্যালি দেখা, তার অ্যালগরিদম করা, সেটাও সুযোগ আসবে, চিন্তা করতে হবে না। জাস্ট এখন তো তুমি শিখছো যে কোনটা সুপারভাইজড কোনটা আনসুপারভাইজড, কেন সুপারভাইজড কেন আনসুপারভাইজড, সুপারভাইজড হলে কোনটা রিগ্রেশনে ফেলবো কোনটা ক্লাসিফিকেশনে ফেলবো, কেন ক্লাসিফিকেশনে ফেলবো কেন রিগ্রেশনে ফেলবো, এখনো সবে এইটা শিখছো, এখনো হাতে খড়ি চলছে। ভালো করে নিজে ক্যালকুলেশন এখনো করতে পারবে না, হাতে খড়ি কমপ্লিট হবে তারপর তুমি উঁচু ক্লাসে উঠবে। এইভাবেই তো শিখেছো, এখানেও তাই হবে। ঠিক আছে, চলো বলো কেমন লাগছে বলো। স্যার বলছি সেকেন্ড অপশনটা স্যার একটু বলুন স্যার, একবার বুঝতে পারছি না, সেকেন্ড অপশনটা একবার বলুন কোশ্চেনে। আচ্ছা, তুমি ধরো একটা কোম্পানি খুলেছো, ঠিক আছে, ধরো রয়্যাল এনফিল্ড, ঠিক আছে, ওকে। রয়্যাল এনফিল্ড যখন তার ইন্টারসেপ্টর জিটি মডেলটা লঞ্চ করলো, তোমার কি মনে হয় খুব বয়স্ক লোক ইন্টারসেপ্টর জিটি চালাবে? দেখেছো ইন্টারসেপ্টর জিটি? না স্যার, বয়স্করা চালাবে না স্যার। বয়স্করা চালাবে না, কখনোই চালাতে পারবে না। বয়স্করা চালালে কোমরে ব্যথা হবে, শরীর খারাপ করবে, স্পাইনাল কর্ডে প্রবলেম হবে। তো ওটা কার জন্য বানানো, কোন গ্রুপের জন্য বানানো? ইয়াং জেনারেশনের জন্য। এবার কোশ্চেনটা অপশনটা পড়ো, ক্যালকুলেটিং দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ অফ কাস্টমার্স। এবার বুঝেছো? আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, ধরো আমি দেখতে পাচ্ছি না স্যার, আসলে ব্লার হয়েছিল তো ওইটাই। আচ্ছা আচ্ছা, ধরো কেটিএম বাইক, তোমার কি মনে হয় কেটিএম বাইক বয়স্করা চালাবে? না না, চালাবে না। তো কেটিএম যখন বাইক লঞ্চ করবে তখন তো তার কাস্টমারদের অ্যাভারেজ এজ তো অবভিয়াসলি ক্যালকুলেট করবে না? হ্যাঁ স্যার, অবশ্যই। তো সেটাই আমরা অপশন, সেকেন্ড অপশন, ক্যালকুলেটিং দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ অফ কাস্টমার্স। বলো, পড়ে এক্সিলেন্ট ফিল করছো? কোনো জায়গায় মনে হচ্ছে যে কম্প্রোমাইজ বা বুঝতে পারছি না বা আরো ভালো কোয়ালিটি হলে ভালো হতো, এরকম কিছু মনে হচ্ছে? হলে বলবে, ঠিক আছে, একদম ডাইরেক্ট বলবে, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাকে বেস্ট জিনিসটা দেওয়ার এবং তুমি চেষ্টা করবে আমাকে ফিডব্যাকটা দেওয়ার যে হ্যাঁ বেস্ট জিনিসটা পাচ্ছি কি পাচ্ছি না। বলো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সবাই বলো, বাকিরা কি ঘুমিয়ে পড়লে? বলো 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 বলো, কোথায় গেলে সব? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। বাকিরা বলো, সবার থেকে চাই, বলো। বলো বলো বলো, বাকিরা কি লজ্জা পাচ্ছ নাকি কথা বলতে? লজ্জা করছে নতুন বউ? হ্যাঁ, সবাই বিয়ে হয়ে এসেছো? কি বকশি, কোথায় গেলে সব? মনে হচ্ছে এই ফাঁকিবাজি পোকাটা কামড়াচ্ছে। ক্লাসে জয়েন করে আবার একটু ঘুরতে বেরিয়ে গেছো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, সমস্যা কিছু নেই, ফাঁকিবাজির ওষুধ আছে। চলো ঠিক আছে, পরের ক্লাসে কথা হবে। ওকে, টাটা, নেক্সট ক্লাসে কথা হচ্ছে। চলো ভাই, চলো।